সিম্পলি আমরা প্রথমে করেই সব মিনিমাইজ করে দিচ্ছি, ঠিক আছে? এখানেতে আমি যে 2020 ফটোশপ সবাইকে দিয়েছিলাম, কারণ 2020-তে অবজেক্ট সিলেকশনের আপডেটটা এসেছিলো, এবং 2020 যে ফটোশপের ভার্সনটা আমার মনে হয়েছে সবার জন্য কম্প্যাটেবল হবে। কারণ ও মানে লেটেস্ট, একদম লেটেস্ট ভার্সন দিয়ে দিলেও হয়তো মানে অনেকজনের কম্পিউটারে সাপোর্ট নাও করতে পারে। তো সেই জন্য আমি ফটোশপ 2020টা দিয়েছিলাম। তো ফটোশপ 2020টা যারা পেয়েছেন, 2020টা ওই যে গুগল ড্রাইভে আমি লিঙ্ক দিয়েছিলাম, লিঙ্ক দেওয়ার পরে যে একটা জিপ ফাইল পেয়েছিলেন, সেটাকে আপনারা আনজিপ করেছিলেন, সেই পাসওয়ার্ডও গ্রুপে দিয়ে দেওয়া হয়েছিল। তো তারপরে এই এই জিনিসটা আপনারা দেখতে পেয়েছেন আশা করি। তো আমি 2020টাকে ইনস্টল করছি, এই যে সেটা ফাইলটা আছে, সেটা ফাইলটা ইনস্টল করে নিচ্ছি। 2020টা ইনস্টল করে এতেই কাজ করব, সেই জন্য এটা দেখাচ্ছি আর কি। এখানে পারমিশন যদি চাই ইয়েস নো যদি লেখা ওঠে, বা রান অ্যাজ অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন এরকম কিছু যদি লেখা ওঠে, তো ওইগুলো ইয়েস করে নেবেন। এখানে নর্থ আমেরিকা আছে, এগুলো কিছু করার দরকার নেই, যেমন এ করা আছে এটা ইন্টারন্যাশনাল করে নিলেও হয়। এই যে ইংলিশ ইন্টারন্যাশনাল করে নিয়ে ডিফল্ট লোকেশনই রাখবেন, কন্টিনিউ করবেন। এবার এই যে ইনস্টলিং 5% এরকম যেরকমভাবে ইনস্টল হচ্ছে, এইভাবে জাস্ট ইনস্টল হওয়ার জন্য একটু সময় দেবেন। আমি যারা একদম ফটোশপ ইনস্টলও করতে পারিনি, আমি জাস্ট ফটোশপ ইনস্টল করা থেকে শুরু করছি আজকে। আর কালকে যেগুলো যা আলোচনা করেছি ওটা জাস্ট 5 মিনিট কি 10 মিনিট হালকা করে একবার রিপিট করে নেব, তাহলে যারা কালকে ছিল না তাদের বুঝতে সুবিধা হবে। আমরা জাস্ট একটু অপেক্ষা করছি। আর আজকে ক্লাসের শেষের দিকে আমি যেমন গ্রুপে বলেছিলাম যে ফটোশপ যদি কারো ল্যাপটপ কম্পিউটার না থাকে, তারা কীরমভাবে অল্টারনেটিভভাবে ইউজ করবে, বা ফটোশপ যদি আপনার না থাকে, বা ল্যাপটপ কম্পিউটার যদি আপনার না থাকে, তাহলে আপনি ফটোশপ কীভাবে ব্যবহার করবেন। আপনার কাছে স্মার্টফোন আছে, মোবাইল আছে, বা হয়তো কোনো কারো মানে কোনো জায়গায় গিয়ে আপনি ধরুন কারো অন্য কারো ল্যাপটপেতে আপনি করছেন, এবার অন্য কারো ল্যাপটপে আপনি ধরুন ইনস্টল করতে পারেন না, কারণ সেটা তার ব্যক্তিগত ল্যাপটপ, আপনি আপনাকে ব্যবহার করার জন্য দিয়েছে, কিছুক্ষণের জন্য করছেন, বা আপনার অফিসে বা আপনার কোনো কাজের জায়গায়, যে কোনো ক্ষেত্রেতে আপনি ধরুন ফটোশপটা ব্যবহার করতে চাইছেন, কিন্তু সেখানে আপনার ইনস্টল করার অপশান নেই। হ্যাঁ, সেখানে অন্যজনের ডিভাইসে আপনার ফটোশপ ইনস্টল করলে সেটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। অথবা আপনি মোবাইলেতে ফটোশপটা জিনিসটা মানে যা কাজগুলো কি আছে, বা ছোটোখাটো কিছু এডিট করার আছে, তো সেইগুলো আপনি মোবাইলে করতে চান। তো সেটা কীরমভাবে করবেন সেটাও আমি ক্লাসের মাঝখানে দেখাবো। আমরা জাস্ট একটু অপেক্ষা করি। আর গ্রুপে রিজওয়ান ভাই আর একবার দুবার একটু মেসেজ করে দাও যদি আর কেউ জয়েন করতে চায়। কতজন জয়েন করেছে আমি দেখতে পাচ্ছি না, একবার দেখাও তো রাজিবুল ভাই, কতজন জয়েন করেছে? 13 জন আছে না? আচ্ছা, আজকে একবার ছোট করে সবার সঙ্গে পরিচয় করে নিলে খুব ভালো হয়। সবাই একধার থেকে একটুখানি যে যে যার নিজের নাম এবং কোথা থেকে মানে মানে কোথা থেকে বাড়ি, কোথায় অ্যাড্রেস, একটু ছোট করে পরিচয় পর্ব একটা থাকলে ভালো হতো, কি বলেন রিজওয়ান ভাই? হ্যাঁ হ্যাঁ, সেটা করা যেতে পারে। তো আপনি একজন একজনের নাম ধরে বলেন না, তারা তাহলে যার যার নাম ধরে বলবেন, শেষে আনমিউট করে ছোট করে তার পরিচয় দেবে। ঠিক আছে। আমাকে আজকে ক্লাসেতে মানে ভলেন্টিয়ার করছে আমার সঙ্গে, সে মানে হেল্প করছে আমাদের রিজওয়ান ভাই। উনি নিজে একজন ডিজাইনার, তবুও উনি ওনার আগ্রহে উনি নিজে করবেন। তো রিজওয়ান ভাই তুমি একটু হ্যাঁ দেখে হ্যাঁ, ঠিক আছে। একজন একজন করে করো একটু। আর আচ্ছা, হ্যাঁ, একজন হ্যান্ড রাইজ করেছেন, রিয়াজুল প্রাইভেট লিমিটেড। বলুন স্যার। হ্যাঁ স্যার, আমি আজকে নতুন জয়েন করেছি, তো আমার ওরকম কিভাবে আমার নলেজ নেই, তো একটু মানে আমি ফ্রেশ স্যার, একটু ভালোভাবে টিচিং দিলে হতো স্যার। হ্যালো। নেটে একটু সমস্যা হচ্ছে, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ রিয়াজুল ভাই তুমি এই রিজওয়ান ভাই,
তুমি একবার হ্যাঁ হ্যাঁ। তুমি এ করো, অসুবিধা নেই, আমি এটা ডিসকানেক্ট হয়ে গেছে, আমি কানেক্ট করে দিচ্ছি। তুমি আচ্ছা আচ্ছা। উনি কি বলছেন একটুখানি ইয়ে করো না, ওনার সঙ্গে কথা বলো, আমি হ্যাঁ হ্যাঁ বলুন, রিয়াজুল স্যার বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম আমি আজকে নতুন এসেছি তো, মানে আমার কোনো ধারণা নেই এর সম্পর্কে, একটু মানে বুঝিয়ে দিলে হতো আর কি। আচ্ছা আচ্ছা, অবশ্যই ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, স্যার আছেন, উনি সবকিছু বুঝিয়ে দেবেন, ঠিক আছে? উনি একজন এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার। হয়তো হ্যাঁ কাল আপনি জয়েন করেননি, উনি বিভিন্ন পত্রিকা এবং বড় বড় ডিজাইন করে থাকেন, ঠিক আছে? তো আচ্ছা আপনি আচ্ছা। সঙ্গে থাকুন আমাদের, আশা করি যে এক সপ্তাহ ক্লাসের জন্য স্যার টাইম নিয়েছে, তার ভিতরে শুনতে পাচ্ছ না তো স্যার ভাই? সবকিছু বুঝিয়ে দেবেন। তুমি এতে হাত আচ্ছা ঠিক দিও ঠিক আছে? না আছে। এরকম। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ আমি হ্যাঁ, ছোট আপনি করে একটু কন্টিনিউ ক্লাস। হ্যাঁ, ছোট করে একটুখানি আমি বলে নিই যে হ্যাঁ হ্যাঁ। ভাই বলছিলেন আমি একদম ফ্রেশার, সেই জন্যই আমি আজকে এরকম অনেকেই আছে যারা একদমই ফ্রেশার এবং মানে যারা ডিজাইন করা শিখতে চায় বা গ্রাফিক্স সম্বন্ধে যাদের আগ্রহ আছে, কিন্তু তারা কাজটা জানে না বা ফটোশপের ব্যবহারটা তারা জানে না, যার জন্যই এই ক্লাসটা আমরা মানে অ্যারেঞ্জ করেছি। আর একদম মানে একদম জিরো নলেজ, তার জন্যই আমি এই ফটোশপ ইনস্টলেশনের প্রসেসটা আমি মানে দেখালাম। এরা কালকে বলেছিলাম, কালকে ইনস্টল করে নিতে বলেছিলাম অনেকজনকেই। তো আমি ফটোশপ সফটওয়্যারটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের দিয়েছি, আজকে সেটা আমি ইনস্টল করলাম। আপনারা আশা করছি আমাদের স্ক্রিনে আপনি একটু হাত দিয়ে জুম করে দেখতে পারেন, এই যে ফটোশপ 2020 হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড, এই যে লেখা দেখাচ্ছে আমার কম্পিউটারের সামনে, আশা করি দেখতে পাচ্ছেন। আমাদের কিন্তু ফটোশপ ইনস্টলেশন কিন্তু হয়ে গেছে, একদম খুব সোজা প্রসেস। সেটআপ ফাইলটাই ডাবল ক্লিক করবেন, তারপরে যদি ইয়েস নো এরকম অপশান দেয় তো ইয়েস করবেন, দিয়ে তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ যেটা আছে ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে ডিফল্ট লোকেশন যেটা ডিফল্টই রাখবেন, যেমন মানে পরস্পর করলাম আর কি, যেটা আশা করি ওইটা তো দেখেছেন আপনি, কেউ একজন যে হ্যাঁ স্যার। দেখেছেন তো। তো তারপরে এইটা কিন্তু আমাদের এখন ফটোশপ ইনস্টলড হয়ে গেছে, তো আমি এটাকে ক্লোজ করে দিই। দাঁড়াও এক মিনিট। ইনস্টল হয়ে যাওয়ার পরে এই যে ফটোশপ এখানে যে আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন 2020, এখানে কিন্তু আমার এই কম্পিউটারে কিন্তু 2021 ইনস্টল করা আছে, 2023 ইনস্টল করা আছে, 2025 ইনস্টল করা আছে। আমি খালি আপনাদের দেখানোর জন্য 2020টাকেও ইনস্টল করলাম, ঠিক আছে? স্যার একটা কথা কি স্যার, ধরেন আমার তো কম্পিউটার নেই, এখন তো মোবাইল আছে স্যার। হুম, বলুন। মোবাইলে ইনস্টল হবে? না, আমি ওইটা আমি পরে আসছি। এটা হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন। এবার ডেস্কটপ অ্যাপ্লিকেশন দু রকমের হয়, ফটোশপ বা অ্যাডোবির যে ফটোশপ সফটওয়্যারটা, এটা হ্যাঁ স্যার। দু রকমের মানে সফটওয়্যার। একটা হচ্ছে উইন্ডোজের জন্য হয়, দু রকমের না, তিন রকমের হয়। একটা লিনাক্সের জন্য হয়, যারা লিনাক্স কম্পিউটার অপারেটিং সিস্টেম ইউজ করে কম্পিউটারে, সেটার একটা সেটআপ ফাইল থাকে, সেটার একটা সফটওয়্যার ফাইল থাকে। যারা অ্যাপেলের কম্পিউটার ইউজ করে তাদের আইএসও ভার্সন থাকে একটা, বা ডিএমজি ফাইল বলা হয়, অ্যাপেলের যে সমস্ত ম্যাকের জন্য যে সমস্ত সফটওয়্যার ইউজ করা হয়, তো সেই একটা ফাইল হয়। আর আমরা যেহেতু উইন্ডোজ কম্পিউটার ইউজ করি, উইন্ডোজের যে সমস্ত সফটওয়্যারগুলো হয় দেখবেন সেই সফটওয়্যারের সেটআপ বা সেই সফটওয়্যারের নাম লিখে তারপরে ডট ইএক্সি ফাইল বলে থাকে, ইএক্সি ফাইল থাকে। তো আমরা উইন্ডোজ ফাইল আর তারপর হচ্ছে অ্যাপেল কম্পিউটার যারা ইউজ করে, তো তাদের জন্য আমরা কিন্তু আমাদের গ্রুপেতে অ্যাপেলের জন্য আর উইন্ডোজের জন্য আমরা ফাইল প্রোভাইড করেছি, আপনি গ্রুপ থেকে নিয়ে নেবেন। আর এবার আপনার কম্পিউটার নেই, এবার কম্পিউটার না জি থাকলে স্যার। আপনি কীরমভাবে আপনি ফটোশপ ইউজ করবেন সেটা আপনি ক্লাসের মধ্যে থাকুন, কিছুক্ষণ পরে আমি ক্লাস চলাকালীন যখন কথা বলতে বলতে আপনাকে আমি ওই জায়গাটা আমি দেখাবো যে কীরমভাবে আপনি অনলাইনেতে আপনার মোবাইল মানে অনলাইন একটা জায়গা মানে পোর্টাল আছে, যেই পোর্টালেতে আপনি ফটোশপ ইউজ করা যায়। আপনি কিন্তু মোবাইলের প্লে স্টোরে গিয়ে অ্যাডব ফটোশপ সার্চ করলে আপনি অ্যাপ্লিকেশন পাবেন, ওটা কিন্তু হচ্ছে জাস্ট ফটো রিটাচ করার ইউজ জন্য হচ্ছে মানে। না স্যার। হ্যাঁ। হ্যালো। প্রপারলি ইউজ হচ্ছে না স্যার, মানে কিছুটা ইউজ হচ্ছে। না আমি ওটাই ক্লিয়ার করছি, তো আমার পুরো কথাটা শুনলে হয়তো আশা করি বুঝতে পারবেন, আমি বলি ওটা। ফটোশপ জি যে স্যার। অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে পাওয়া যায়, সেটা হচ্ছে মানে জাস্ট আপনি কোনো ফটো তুলেছেন, ফটোটার একটু কালার এডিট করবেন, একটু হালকা ফালকা মানে যেমন নর্মাল মানে মোবাইল অ্যাপ্লিকেশনসগুলো হয় ছবি এডিট করার জন্য, ওই ওই ধরনের কাজের জন্য কিন্তু আপনি ওটা ইনস্টল করে ওটা দিয়ে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এবার তার আবার প্রিমিয়াম ফিচার্সগুলো আছে, সেগুলো আপনাকে আবার ফের টাকা দিয়ে কিনতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা ফটোশপে যে সমস্ত কাজগুলো করি বা গ্রাফিক্সের যে সমস্ত অ্যাকচুয়াল ফটোশপের যে কাজ, সেটা কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে হয় না।
আপনাকে ফটোশপ শিখতে গেলে আপনাকে কম্পিউটারেতেই আপনাকে ইউজ করতে হবে। এবার হ্যাঁ, অল্টারনেটিভ আমি একটা অনেক ঘাঁটাঘাঁটি করে এক জায়গায় একটা পোর্টাল খুঁজে পেয়েছি, যেই পোর্টালেতে কিন্তু আপনি ফটোশপের সমস্ত মানে ফটোশপে যেমন পিএইচডি ফাইল আমি মানে ফটোশপের ফাইল কিভাবে কালকে নতুন ডকুমেন্ট কিভাবে তৈরি করতে হয়, কিভাবে কত সাইজ A4 সাইজের পাতা কিভাবে নিতে হয়, বা আবার নতুন ডকুমেন্ট কিভাবে ক্রিয়েট করে সেখানে ডিজাইন করতে হয়। তো আমি একটা জাস্ট স্টার্টিংটা কালকে বলেছিলাম, আজকে সেটা আরেকবার রিপিট করব। এবং সেই ফাইলটাকে আপনাকে সেভ করাটা কিভাবে করতে হয়, যে ফাইল আপনি সেভ করবেন কীভাবে। ফটোশপে অনেক রকমের ফরম্যাটে ফাইল সেভ করা যায়। তা আজকে বিশেষত আমি মাথার মধ্যে রেখেছি যে কালকে যে সমস্ত ক্লাসগুলো হয়েছে, কালকে যে ক্লাসে যেগুলো বলেছি সেটার একবার গো থ্রু করব। তারপরে আজকে ফাইল মানে সেভ করার বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, কারণ আপনি যাই কাজ আপনাকে বলবে এর পরবর্তী ক্লাসে, যে সমস্ত যাই আলোচনাগুলো আমাদের হবে, আপনাকে যেগুলো দেবো বা যেগুলো প্র্যাকটিস করবেন সেগুলো আপনাকে সেভ করতে হবে। প্রথমে ফাইল ওপেন করা আর সেভ করা এই জিনিসটা আগে জানা দরকার। নাহলে আপনাকে বললাম, আপনি কাজটা করলেন সেখানে কিন্তু ইনকমপ্লিট রয়ে গেল, সেভ করা রইলো না, তাহলে সেইগুলো আপনি পরবর্তীকালে নিজে থেকে কিন্তু খুলে আবার ফের নতুন করে রিপিট করতে পারবেন না। তো ওই জন্য আমি ফাইল ওপেন করা বা ডকুমেন্ট ক্রিয়েট করা আর সেই ডকুমেন্ট সেভ করা বা ফাইল সেভ করা, সেই বিষয়টা আগে রেখেছি। এবার হচ্ছে যাদের কাছে কম্পিউটার নেই, যাদের কাছে কম্পিউটার নেই তাদের জন্য আমি একটা পোর্টাল মানে চুজ করেছি, সেই পোর্টালটা আমি কিছুক্ষণ পরে আমি বলছি, ঠিক আছে? এখন জি আমি স্যার। বিষয়টা হচ্ছে, যারা কম্পিউটার যাদের কাছে আছেন, আর আপনার কাছে যেহেতু কম্পিউটার বা ল্যাপটপ নেই, আপনি একটা পেন অ্যান্ড পেপার আপনার কাছে রাখতে পারেন। আর আমাদের গুগল হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা যে ফটোশপের যে সফটওয়্যার প্রোভাইড করেছি, তো আমার এই গতকাল আমি একটুখানি জাস্ট আমি আমাদের এই যে মূল টপিক থেকে সাইটে গিয়ে আমি একটুখানি পরিচয় করিয়ে দিই। আপনারা আমার পাশে একজনকে দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে রিয়াজুল। কালকে আমরা মানে আমাদের এই আমার বাড়ি মুন্সিরহাট, হাওড়া জেলার। তো মুন্সিরহাটেই রিয়াজুলের বাড়ি। কালকে আমরা অফলাইন মানে অনলাইনে ক্লাস করছিলাম, তখন এ ক্লাসে ছিল। তারপরে আমার সঙ্গে ফোনে কথা বলে। তো ওর ব্যক্তিগত কিছু মানে কোয়ারিজ ছিল, জানার ছিল, তো সেইগুলো আমাকে জিজ্ঞাসা করে। তো তারপরে ও বলে যে দাদা আমি আপনার কাছে তোমার কাছে আসতে চাই, মানে পাশে বসে বা অফলাইনে যদি একটুখানি বলো তাহলে খুব সুবিধা হয়। আমি বললাম হ্যাঁ আসো। আর ও হচ্ছে অ্যাকচুয়ালি কোরাল ড্র মানে কাজটা অ্যাকচুয়ালি জানতে চাইছিল। তো যেহেতু আমরা ফটোশপের কাজগুলো এখন করছি বা ফটোশপের মানে ক্লাস এটা, তো আমি ওকে বললাম যে আগে ফটোশপটা শেখো। তো কোরাল ড্র সফটওয়্যার ওর দরকার ছিল। তো ওই ওই জায়গা থেকে আমার যে কোরাল ড্র সফটওয়্যার বগেরা আছে, এখানে দেখুন আমার ডেস্কটপে দেখতে পাচ্ছেন আশা করি কোরাল ড্র 21-12 ইনস্টল করা আছে। তো আমি ওকে জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে কোরাল ড্র সফটওয়্যার আমি দিয়ে দিয়েছি। আর পরবর্তীকালে ওকে অফলাইনে আমি কোরাল ড্র মানে টুকটাক কাজগুলো ওকে আমি দেখিয়ে দেবো, সমস্যা নেই। আপাতত আমি এখন আমাদের জাস্ট ছোটো করে পরিচয় করে দিলাম, ওর নাম হচ্ছে রিয়াজুল। ও কালকে ক্লাস করেছিল, তারপর আমার সঙ্গে যোগাযোগ করে আজকে এসছে। তো আমি বললাম আমরা ক্লাস একসঙ্গেই বসি, কারণ সময়ের একটা ব্যাপার আছে। তো 9টা 28 বেজে গেছে, আশা করি অনেকজন অপেক্ষা করছেন। আমরা ফটোশপ ইনস্টল করে নিয়েছি। এক সেকেন্ড, আমি রেকর্ডিং চলছে কিনা দেখে নিই। হ্যাঁ, রেকর্ডিং আমাদের চলছে, যাতে পরবর্তীকালে যারা ক্লাসে আসতে পারেনি বিশেষ কারণে, তারা যাতে আমাদের ক্লাসটা দেখতে পারে বা সেখান থেকে কোনো রকমভাবে যদি মানে কিছু শিখতে পারে, তো ওকে সেটা। স্যার, আপনি 5 মিনিটের জন্য আমি আসছি, ঠিক আছে স্যার? ওকে। তো এখানে ফটোশপ 2020 আমরা ইনস্টল করে নিয়েছি। তো ইনস্টল করার ব্যাপারটা আশা করি সবার কাছে ক্লিয়ার। একটু সবাই রেসপন্স করবেন প্লিজ, হ্যাঁ। আমি এটা 2021 খোলা ছিল ফটোশপ, আমি 2020টাকে ওপেন করব। তো এই টাইমের মধ্যে আমি রিজওয়ান ভাইকে বলবো, আমি এই যে ফটোশপ 2020 ওপেন করছি, হ্যাঁ। একটু রিজওয়ান ভাই আপনি নেক্সট অন্য কে আছে তো একটু ছোট্ট করে ইন্ট্রোডাকশন নিয়ে নিন সবার, মানে পরস্পর করে মানে জাস্ট 2 মিনিট করে সবার কাছ থেকে নিয়ে নিলে আশা করি সবার ইন্ট্রোডাকশন হয়ে যাবে। ঠিক ঠিক আছে, ঠিক আছে। আব্দুল গফফার শেখ স্যার বলুন, কোথা থেকে বলছেন আপনি? শুনতে পাচ্ছেন? ঠিক আছে, নেক্সট আলোক কর্মকার, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি আমি আব্দুল গাফফার বলছি। হ্যাঁ বলুন স্যার। আমি নদিয়া থেকে বলছি। আচ্ছা, উম, কি করেন আপনি নাকি হুম হুম। বলুন। আমি আপাতত কিছু করি না, বাড়িতে থাকি, বেকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিজাইনের বিষয়ে কি আপনার নলেজ আছে, শিখতে চাইছেন? আমি হচ্ছে 2018 সালে এমনি ডিপ্লোমা করেছিলাম।
আচ্ছা আচ্ছা করিমপুরে। আচ্ছা 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 তারপরে এমনি মানে ওটা করে রেখেছি, তাছাড়া আর অন্য কোনো কিছু করিনি। আচ্ছা তো আচ্ছা আমাকে এটা হচ্ছে ডোমকলের ইউসুফ ভাই আমাকে এই লিঙ্কটা দিয়েছে। আচ্ছা তো আচ্ছা ওখান থেকে আমি জয়েন্ট হয়েছি আর কি। ঠিক আছে ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, স্যার আছেন, ঠিক আছে। এই হ্যাঁ, আমি এখানে একটু আচ্ছা ইন্টারাপ্ট ঠিক করি, আছে। আমাকে স্যার বলার দরকার নেই। আমি তোমাদের বয়সে যাদের থেকে বড় তারা, তাদের আমি দাদা, আর যাদের থেকে বয়সে আমি ছোট তাদের ভাই। আমাকে দাদা ভাই বলেই সম্বোধন করলে আমি খুব খুশি হব। মানে স্যার শব্দটার সঙ্গে আমি খুব একটা ইউজ টু নয়, তো অতটাও সম্মানের যোগ্য নয় আমি। তো স্যার বলে ছোট ও, করার কোনো দরকার নেই, দাদা ভাই বলতে পারো, কোনো সমস্যা নেই। ভাইয়ের বাড়ি কোথায় হলো? আমার বাড়ি হাওড়া জেলার মুন্সিরহাটে। ও আচ্ছা আচ্ছা। আপনি সঙ্গে থাকুন, আমরা মানে ক্লাস করব, আরও অনেক কিছু আমাদের সামনে আসবে ইনশাল্লাহ, আমরা প্র্যাকটিস করব। পরবর্তী কি আছে দেখুন একটু। হ্যাঁ হ্যাঁ, আরাফাত মল্লিক, শুনতে পাচ্ছেন স্যার? ঠিক আছে, নেই মনে হয়। নেক্সট অর্ণব মান্না বলছেন, শুনতে পাচ্ছেন স্যার? হ্যালো, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যালো। ওয়ালাইকুম সালাম। বলুন বলুন আরাফাত স্যার। হ্যালো। হ্যাঁ, স্যার বলার দরকার নেই। আমি হ্যাঁ ছোট ঠিক ভাই আছে বা ঠিক আছে, বলুন যেমন বলুন। বললেন তাই। আমার বাড়ি মুন্সিরহাট, বাট আচ্ছা আচ্ছা আমি থাকি আউট অফ স্টেট। তো 9 to 5 যেমন জব হয়, তো ফ্রি টাইমটা এই আর্টগুলো শেখার একটা থাকলো সাহায্যে। তো অ্যাটেন্ড করতে পেরে ভালো লাগছে। এমনিতে আমি মোবাইল আর্ট টার্ট করি, বাট এইগুলো হলে আরেকটু ভালো হবে, অ্যাডভান্স লেভেল হবে। ধন্যবাদ তোমাদের আচ্ছা আচ্ছা, সবাইকে ঠিক এই আছে। উদ্যোগটা নেওয়ার জন্য। ধন্যবাদ। হ্যাঁ অর্ণববাবু বলুন। আমি একটা বিজনেস করছি। আমি এর আগে ইঞ্জিনিয়ারিং পাস করে জব করতাম। তো তারপরে বিজনেস। কথা শুনতে পাচ্ছেন কি? হ্যালো? হ্যালো? তোমারটা এবার অন করো তো। তোমারটা সাউন্ড দাও, কি বলছো আমি ঠিক ফোন করছিল বলে সমস্যা হচ্ছিল। আমার ফোন এসেছিল না, হ্যাঁ বলুন। সরি আমার ফোন এসে গিয়েছিল যার কারণে একটুখানি সমস্যা হচ্ছিল। শুনতে পাচ্ছেন স্যার? নেই মনে হয়। ঠিক আছে, তারপর ইসমাইল মল্লিক, বলুন bro। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার বড় গাব্বাড়িয়া। আচ্ছা আচ্ছা, তারপর আপনি কি করেন নাকি? আমি ওই আমি ওই উইলকাম এমব্রয়ডারি ডিজাইনার। ও আচ্ছা 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 ফটোশপটাও জানার ইচ্ছা আছে, ওই জন্য অনেকবার ইনস্টল করে করেছি, ইউটিউব দিয়ে করার চেষ্টা করেছি, কিন্তু কেউ সাথে ছিল না বলে ওই জন্য মনে হয়েছে যে এই জিনিসটা আরো কেউ থাকলে জিনিসটা যেভাবে একটা পরিকল্পনা ভাবে একটা জিনিস করা যায়, ওই জন্যই জয়েন করা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, দাদা আছেন, আস্তে আস্তে সবকিছু শিখতে পারবেন, ঠিক আছে। হুম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। নেক্সট সাহিদ হোসেন, বলুন স্যার, শুনতে পাচ্ছেন? সাহিদ হোসেন মোল্লা। হ্যালো। হ্যাঁ বলুন। তো বলেন। বলেন স্যার, কি বলবো? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন আপনি? স্যার, আমার বাড়ি হ্যাঁ ভাঙড়পুরের হাট। আমি আচ্ছা 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 আচ্ছা, তা কি করা হয় ভাঙড়পুরের নাকি? হাট আমার বাড়ি। আচ্ছা স্টুডেন্ট, আর এবার এবার 11 পাস করে 12-এ উঠছি। আচ্ছা 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 কম্পিউটার একটা আছে, শেখার ইচ্ছা আছে। টুকটাক ফটোশপের মানে ওই যে পাসপোর্ট সাইজের ফটো টটো গুলো, ওগুলো আর কি জানা আছে, বা এই টুকটাক অনলাইনে কাজ টুকটাক জানা আছে। তা গ্রাফিক্স ডিজাইন বলো, এই ফটোশপ মানে ফটোশপ এগুলো
মানে আছে টুকটাক জানা, পুরোপুরি নেই, তো এই জন্য আচ্ছা আচ্ছা জানার জন্য পরিপূর্ণভাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ধৈর্য ধরে থাকুন, ঠিক আছে, সবকিছু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আহ, তারপরে আসছি নেক্সট, মুন্না, বলুন, মুন্না বাবু বলুন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভালো আছেন হ্যাঁ সব? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, বলুন। আমি নদিয়ার চাপড়া থেকে বলছি। আচ্ছা আচ্ছা আমি গভর্নমেন্ট সার্ভিসে আছি। আর রিজ- বিভিন্ন কোর্স শেখার মধ্যে দিয়ে মানে সময়গুলো টাইম যায় আর কি। সেগুলো অবসর টাইম। আচ্ছা আচ্ছা আমার কিছু স্টুডেন্টও আছে, আর আমার দাদা কম্পিউটার সেন্টারও আছে। এই বন্ধ করে আচ্ছা দিই। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে ঠিক আছে, রিজন ভাই তুমি একটু ইন্ট্রোডাকশন গুলো করো, আমি জাস্ট 5 মিনিটের জন্য একটু ব্রেক নিচ্ছি। ঠিক ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তারপর নাসিম সরকার, বলুন, শুনতে পাচ্ছেন? নাসিম বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন আপনি, জয়েন করেছেন? আমি আমি তো হুগলি ডিস্ট্রিক্ট। আচ্ছা আমাকে আচ্ছা, চেনে, তুমি প্রত্যেকটা আমাকে চেনে আমি। ও আচ্ছা আচ্ছা ওইটা আমার রিলেটিভ হয় আর কি। আচ্ছা আচ্ছা, বলুন, কি করা হয় নাকি? আমি ছোট করে ফাইবার ক্যাফে চালাই। ফটোশপ সেরকম ভাবে জানা নেই, টুকটাক কাজ জানি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হয়ে যাবে, দাদাকে তো চেনেন নিশ্চয়ই, দাদা ভালো হ্যাঁ হ্যাঁ রকম গ্রাফিক ডিজাইনার, সাথে থাকুন, ঠিক আছে, আস্তে আস্তে সবকিছুই হয়ে যাবে। হ্যাঁ। ঠিক আছে, নেক্সট আছি রাজিবুল, শুনতে পাচ্ছেন রাজিবুল বাবু? রাজিবুল আমার সঙ্গেই আছে, রেজন ভাই, ও যে আচ্ছা আচ্ছা পরিচয় কিছুক্ষণ আগে করালাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সাহিল আনোয়ার মোল্লা, শুনতে পাচ্ছেন? পাচ্ছি। হ্যাঁ বলুন স্যার। Hello? হ্যাঁ, কোথা থেকে তো দেখছেন? হ্যাঁ শুনতে পাচ্ছেন, বলুন। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি বামনপাড়া। ইলিয়াস দা পার্সোনালি আমার চেনে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তারপর বলুন, কি করা হয় নাকি? হ্যাঁ, করা হয় বলতে মতো মেডিসিন শপ আছে ভূপতিপুরে মোড়েতে। আর এমনি ফটোশপে জানার ইচ্ছে, এটা শেখার ইচ্ছে, সেই জন্য আর কি আমি রেজিস্ট্রেশন করেছিলাম। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, দাদাকে যেহেতু চেনেন ভালো, সবকিছু শিখতে পারবেন আশা করি। নেক্সট আসছি এস কে শাহিল আলী, শুনতে পাচ্ছেন? এস কে শাহিল আলী, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন শাহির বাবু? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি, ঠিক আছে, আপনি বলুন, কোথা থেকে বলছেন স্যার? আমি দেবগ্রাম থেকে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি কি করা হয় নাকি? কিছুই করা হয় না এখন। আচ্ছা আচ্ছা, এমনি ফটোশপের বিষয়ে নলেজ আছে? কেন হচ্ছে না? বসটিও নেটওয়ার্ক কানেকশন এরকম দেখাচ্ছে। কানেক্টেড তো, এই ফোন আসছে বলে। হয় বা কিছু প্রবলেম। হ্যাঁ ইলিয়াস দা, শুনতে পাচ্ছেন? আমাকে জাস্ট একটা মিনিট সময় দাও, আমার ফোন আচ্ছা আসছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি রেডি করে নিন, বাদ বাকি সবই তো কমিউনিকেশন, বাকি নেই মনে হয় আর এই কেউ। সিরিজে গিয়ে বড় ইলিয়াসের ক্লাস করাতে ফোন করতে মানা করলো। ঠিক আছে, আপনারা একটু ওয়েট করুন, জাস্ট ঠিক একটা আছে। মিনিট, হ্যাঁ একটা মিনিট, হ্যাঁ। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন ম্যাম, বলুন। হ্যাঁ, সাফিয়া সিদ্দিকী বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন।
আমার বাড়ি জাঙ্গিপাড়ায়, আচ্ছা আচ্ছা হুগলি। আচ্ছা। কি করা আমি হয় নাকি মানে? কলেজে পড়ি। আচ্ছা, গ্রাফিক ডিজাইনের বিষয়ে নলেজ আছে আপনার? না ইন্টারেস্ট? না, আচ্ছা রিজওয়ান ভাই, হ্যালো হ্যালো, আমরা পরিচয় পর্বটা আপাতত এতটাই রাখি, কারণ অনেকটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। যারা অনেকক্ষণ থেকে আছে, যারা অপেক্ষা করছে, তাদের একটু বিরক্ত লাগতে পারে। তো আমাকে জাস্ট একটু কনফার্ম করো সবাই দেখতে পাচ্ছ কিনা, সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা। আবার ফোন করছে यार। খালি এই কোডটা দেখে বলো তো। 192 ওয়াইফাইটা না নিচের এটা দাও বলছে কনফিগার ভিডিও। এখানে খুলো না। রিজওয়ান ভাই, হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে জাস্ট পাচ্ছি। আমাকে বারবার ফোন করছিল, তো ফোন করার কারণে না একটু সমস্যা হয়েছে। আমি জাস্ট আরেকবার কানেক্ট করছি, কারণ আমার এই ক্যামেরাটা একটু গন্ডগোল করছিল। ওটা একবার কানেক্ট করেই আমি লাইভ আসছি। হ্যাঁ, ঠিক আছে ঠিক সবার কাছ আছে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু গ্লিচ। ঠিক আছে। বড় তো ডবল টু সেভেন সেম আছে, বাট আমি ডবল টু সেভেন আছে। আমার ফোনটা স্পিকারে চলে গেছে। সব দেখা যাচ্ছে কি? ডিসপ্লে দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে না। একটু কনফার্ম করবে না এখন দেখতে পাচ্ছেন কিনা? দেখা যায়নি? দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না তো। হ্যাঁ ঠিক আছে, এবার দেখা যাচ্ছে। তো আমি আর কোনো রকম ভাবে আর কোনো রকম ডিলে করতে চাইছি না।
কারণ অনেকটা সময় নষ্ট হয়ে গেছে আমাদের পরিচয় পর্ব, তারপরে এটা ওটা করে। যাই হোক, আমি জাস্ট ফটোশপটা ওপেন করে নিয়েছি 2020, ইনস্টলেশনের জায়গাটাও আমি দেখিয়ে দিয়েছিলাম। তো গতকাল আমরা যেটা করেছিলাম সেটা ছোট্ট করে আমি বলে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের ফটোশপ সফটওয়্যারটা আমরা ওপেন করে নিয়েছি, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, একটু ছোট করে নিয়ে এক মিনিট। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের ফটোশপ। ঠিক আছে, এখন আপনারা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আপনি শুরু করুন। হুম, তো এখানে এই যে উপরে আছে হোম, ক্রিয়েট নিউ, ওপেন। তো আমরা নতুন কোনো ডকুমেন্ট, আপনি ধরুন কোনো কিছু ডিজাইন করবেন বা কোনো কিছু ফটোশপে কাজ করবেন, তো তার জন্য আপনাকে তো একটা ডকুমেন্ট নিতে হবে বা একটা পাতা আপনাকে নিতে হবে। তো তার জন্য আপনি নতুন ডকুমেন্ট আপনি ক্রিয়েট করবেন, ক্রিয়েট নিউয়ে আপনি ক্লিক করবেন। ক্রিয়েট নিউ করার পরে এরকম ধরনের একটা পেজ আসবে, এরকম একটা উইন্ডো আপনি দেখতে পাবেন। এই যে নিউ ডকুমেন্ট, রিসেন্ট, সেভ, ফটো, এই যে সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এই জিনিসটা আপনারা পাবেন। তো এখানে কিছু প্রিসেট পেপারের সাইজ বা ক্যানভাসের সাইজ এখানে আছে। এখানে যেমন ফটোর জন্য দেখুন এই যে সাইজগুলো এখানে আছে, কালকে এই সব ব্যাপারগুলোতে আমি বলেছিলাম সমস্ত জিনিসগুলো। আপনি কোনো কিছু প্রিন্ট করতে চান তার জন্য এই দেখুন লেটার সাইজের পাতা, লিগ্যাল পাতা, ট্যাবলয়েড সাইজের পাতা, A4 সাইজের পাতা, তারপর হচ্ছে A6 সাইজের পাতা, এই সমস্ত যে পেপারের সাইজ এখানে কিন্তু আছে দেখুন। তো এই সমস্ত পেপারগুলো প্রিন্ট করার জন্য ইউজ করা হয় এই সমস্ত সাইজের পাতা, এগুলো রেডিমেড সাইজ করা আছে। আর্ট ইলাস্ট্রেশনের জন্য এখানে আছে, আপনি কোনো কিছু ড্রয়িং করবেন, কার্টুন বানাবেন, কোনো ড্রয়িং করবেন, তার জন্য এই যে পাতাগুলো এখানে দেওয়া আছে। এখানে ওয়েব আছে দেখুন, এখানে আপনি কোনো ওয়েবসাইটে কোনো কিছু ব্যানার ডিজাইন করবেন তার জন্য এখানে দেওয়া আছে টেমপ্লেট। মোবাইল আছে, আপনি মোবাইলের কোনো অ্যাপ্লিকেশন বা কোনো রকমের সফটওয়্যার বা মোবাইলের যে মোবাইল ডিভাইসের যে ইউআই ইউএক্স যে ডিজাইন হয়, সেই সমস্ত ডিজাইন করার জন্য বিভিন্ন মোবাইল ডিভাইসের এখানে মডেল নাম্বার, অ্যান্ড্রয়েড, অ্যাপেল ফোনে, ট্যাবলেটে, তারপরে অ্যাপেল ওয়াচে, এই সমস্ত সাইজগুলো এখানে দেওয়া আছে, বা সেই ক্যানভাসের সাইজগুলো এখানে করা আছে, কত পিক্সেল বাই কত পিক্সেল, মানে রেডিমেড এখানে প্রিসেট দেওয়া আছে। আমি বিস্তারিত যাচ্ছি না, ছোট ছোট করে বলছি। হয়তো আমার যদি আমি খুব স্পিডে কথা বলে থাকি, যাতে তাদের যদি অসুবিধা হয় সেটাও কিন্তু জানাবেন, যদি বুঝতে অসুবিধা হয়। কারণ সময়টা কালকের মতো আজকেও সেই আমার প্রবলেমের জন্য লেট হয়ে গেল, তো আমি তাড়াতাড়ি বলছি হয়তো, তো সেটা যদি অসুবিধা হয় তাহলে আমি ধীরে ধীরে বলবো। তারপরে হচ্ছে এখানে হচ্ছে ফিল্ম অ্যান্ড ভিডিও যে আছে, এখানে থেকে এই যে ইউটিউবের মানে একটা লোগো টাইপের দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ভিডিওর যে সমস্ত রেজুলেশনগুলো হয়, সাইজগুলো হয়, সেই সমস্ত সাইজের প্রিসেট এখানে দেওয়া আছে। তো আমরা মোটামুটি প্রথমে যেহেতু সব থেকে বেশি প্রিন্টেবলসের জন্য ইউজ, মানে আমরা যেহেতু মানে এখন মানে প্রিন্টিংয়ের কাজের জন্য একটা আমি ধরেই নিচ্ছি যে প্রিন্টিং করবেন আপনি কোনো একটা ডকুমেন্ট। A4 সাইজের পাতা, এই যে A4 সাইজের পাতা আমি ক্লিক করলাম, এখানেতে এই যে উইথ আর এখানে হাইট, এই যে হচ্ছে সাইজ মানে এত মিলিমিটার, 210 মিলিমিটার বাই 297 মিলিমিটার, এটা হচ্ছে A4 সাইজের পাতার সাইজ। এখানে রেজুলেশন দেওয়া আছে পিক্সেল পার ইঞ্চি, এখানে আরবিজি কালার মোড দেওয়া আছে। তো এখানেতে এইগুলো আরও বিস্তারিত আমি বলছি না, এখানে শুধু একটা জিনিস মনে রাখবেন, A4 সাইজের আপনি কোনো কিছু প্রিন্টিংয়ের জন্য এই 300 পিক্সেল পার ইঞ্চি রাখতে পারেন, বা এর থেকে কম রাখতে পারেন, সেটা হচ্ছে আপনার ক্ষেত্র বিশেষে। কারণ এই রেজুলেশনটা আপনি যেমন রাখবেন আপনার ফাইলের ওয়েট কিন্তু তত বাড়বে, বা ফাইলের সাইজ তত বাড়বে। আপনি যদি ধরুন খুব বড় কিছু ডিজাইন করছেন, ধরুন মানে বড় কোনো ব্যানার ডিজাইন করবেন ধরুন, বা ফ্লেক্সের ডিজাইন করবেন, সেইগুলো হচ্ছে অনেক বড় সাইজের। এখানে 300 পিক্সেল পার ইঞ্চি যদি রাখেন, তাহলে ফাইলটার সাইজ অনেক বড় হয়ে যাবে, 4-5 জিবি হয়ে যেতে পারে। তো সেইটা আপনি ফটোশপে ডিজাইন করতে গেলে আপনার সমস্যার সম্মুখীন হতে পারে। তো আপনি ডিজিটাল মিডিয়ার কোনো ডিজাইন যদি করেন, ডিজিটাল মিডিয়া বা প্রিন্টেবলসের যে ব্যাপারগুলো কালকে বলেছিলাম, তো ডিজাইন দু রকমের হয়, একটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে ইউজ করার জন্য, একটা প্রিন্টেবলসের জন্য। তো আমি প্রিন্টেবলস বলতে যেই ডিজাইনটা করছেন আপনি প্রিন্ট করার জন্য, বা এই ডিজাইনটা করে আপনি প্রিন্ট করবেন, তো সেই ক্ষেত্রে আপনি 300 রাখতে পারেন, বা 72 পিক্সেল পার ইঞ্চি রাখতে পারেন, 76 পিক্সেল পার ইঞ্চি রাখতে পারেন। ঠিক আছে। আর ডিজিটাল ধরুন আপনি ডিজাইন করলেন, হোয়াটসঅ্যাপে পাঠাবেন, মোবাইলে পাঠাবেন, বা ওয়েবসাইটে অ্যাড করবেন, অথবা আপনি কোনো আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি পোস্ট করবেন। আর ধরুন আপনার কোনো নিজস্ব ছবি আছে, সেই ছবিটাকে এডিট করে আপনি ফেসবুকে পোস্ট করবেন,
তো সেইগুলো 300 পিক্সেল রাখতে পারেন, সেগুলো 300 পিক্সেল রাখবেন। ডিজিটাল প্ল্যাটফর্মেরগুলো মিনিমাম 300 পিক্সেল রাখলে কোয়ালিটিটা ভালো থাকে। তো ডিজিটাল প্ল্যাটফর্মেতেই পিক্সেল পার ইঞ্চিটা আমি বলে দিলাম। এরপরে হচ্ছে কালার মোড, RGB কালার। এখানে অনেকগুলো কালার মোড আছে, দুটো জিনিস মাথায় রাখেন, RGB কালার আর একটা হচ্ছে CMYK কালার। এই দুটো কালার মোড আপনি মাথার মধ্যে রাখেন, কারণ এই দুটো কালার মোড ইউজ করেই ফটোশপে সাধারণত আমরা কাজ করে থাকি। RGB কালার মোড কী জন্য ইউজ করা হয়? RGB কালার মোড ইউজ করা হয় ডিজিটাল প্ল্যাটফর্মে কোনো কাজের জন্য। ধরুন আপনার কোনো ছবি বা কোনো জিনিস আপনি ধরুন মানে ডিজাইন করছেন, বা কোনো কিছু ছবি, কোনো কিছু জিনিস এডিট করছেন, যেটা আপনি ডিজিটাল প্ল্যাটফর্মে ইউজ করবেন বলে, তাও সেই ক্ষেত্রে আপনি RGB কালার মোড রেখে আপনি ডকুমেন্ট ক্রিয়েট করবেন। আর হচ্ছে আপনি কোনো কিছু ডিজাইন করছেন যেটাকে আপনি প্রিন্ট করবেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু CMYK এই কালার মোড রেখে আপনি কিন্তু ডকুমেন্ট ক্রিয়েট করবেন। তো যাই হোক, আমরা এখন মোটামুটি RGB কালার মোডটাকে আমি এখানে সিলেক্ট করলাম, কিন্তু আমরা A4 সাইজের পাতা নিয়েছি। এই সাইজটা রেখে আমরা কিন্তু একটা ডকুমেন্ট ক্রিয়েট করছি। ক্লিক করলাম ক্রিয়েটে। বাইরে ক্লিক করা হয়ে গেছে, এক সেকেন্ড। এখানেতে একটু স্লো চলছে কেন বুঝতে পারছি না। তো আমার জাস্ট ডকুমেন্টটা ক্রিয়েট হচ্ছে, ফাইলটা ওপেন হচ্ছে, দাঁড়ান আমি বলে দিচ্ছি, মানে ওপেন হলেই আমি বলছি। একসঙ্গে অনেকগুলো সফটওয়্যার আমি রান করছি, যার কারণে হয়তো এটা স্লো হয়ে গেছে একটু। এটা ওপেন কি কারণে এখনো ক্রিয়েট হচ্ছে না আমি বুঝতে পারছি। বলছি ইলিয়াস দা, ওই যে হ্যালো, বলো বলো। ওই যে পেজটা এই মাত্র খুললে না, মানে যেখানে তোমার এই ভিন্ন ধরনের পেজগুলো দেখাচ্ছিল, ওই অপশনটা কোড দিয়ে খুললে আবার দেখাবে? বিভিন্ন ধরনের পেজগুলো আসছিল যেটা ফটোশপের কথা বলছো হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ আমি আবার দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। এটা 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 হ্যাং করছে, আমি একটুখানি আমাকে সময় দাও, আমি এক্ষুনি দেখাচ্ছি, দাঁড়াও। ওকে ওকে। ফটোশপ 2020টা এখন ইনস্টল করলাম, কিন্তু ঠিকমতো কাজ করছে না। যাই হোক, আমি এটা দেখাচ্ছি, দাঁড়াও। আমি এটাকে ক্লোজ করেই দিই, যেটাতে কমফোর্টেবল ভালোভাবে দেখাতে পারো সেইটাই ওপেন করি। হ্যাঁ, তো আমি এই ডকুমেন্ট ক্রিয়েট করা সাইজের ব্যাপারটা দেখিয়েছি, আরেকবার রিপিট করব। তো এবার যারা বলছিলেন যে ফটোশপ আপনার ল্যাপটপ কম্পিউটার নেই, তারা কীরমভাবে ইউজ করবেন, তো তাদের জন্য আমি বলছি, এটা কিন্তু আপনারা এবার ভালো করে একটুখানি দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আপনার মানে ফটোশপ সফটওয়্যার নেই, ল্যাপটপ নেই, আপনি কীরমভাবে ফটোশপ ইউজ করবেন। কিন্তু আপনার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, তো সিম্পলি আপনি আপনার যে অ্যান্ড্রয়েড ডিভাইস আছে, মোবাইল বা কম্পিউটার, অন্য কারো কম্পিউটারে আপনাকে ইনস্টল করতে হবে না, ঠিক আছে? তো সেখানে তো আপনি কি করবেন, এই গুগল ক্রোমে যাবেন, ঠিক আছে? আমি কি আমার কথাগুলো কি শুনতে পাওয়া যাচ্ছে? সবাই একটু রেসপন্স করলে খুব ভালো হয়। তুমি এদিকে বসো, এদিকে বসো। হ্যাঁ 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 শুনতে পাওয়া যাচ্ছে। সমস্যা হচ্ছে না। তো যাদের কম্পিউটার নেই তারা কি করবে, তো সেইটা আমি এখন দেখাচ্ছি। হ্যাঁ বলছি, এদিকে বসো না, সুবিধা হবে, তুমি দাঁড়িয়ে আছো না, আমি এখান থেকে বেটার দেখছি, ওই জন্য আমি এখান থেকে দেখছি। আচ্ছা হ্যাঁ, তো এখানে ফটোপিয়া, এই আমি লিখেছি, এখানে লেখা পড়া যাচ্ছে কিনা জানি না। আমি এই ওয়েবসাইটটা কিন্তু সবাইকে পাঠিয়ে দেবো, ফটোপিয়া বলে গুগলে সার্চ করবে। তো এই এই যে এখানে প্রথম যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ কি, আমি জাস্ট আমার গুগল ক্রোমটা আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, কিন্তু এটা কি তোমরা দেখতে পাচ্ছ? ফটোপিয়া, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। ফটোপিয়া এই যে একটা একটা সফটওয়্যার। হ্যালো, তারপর বলেছিল হ্যালো, হ্যালো। তুমি বলো, শুনতে পাওয়া যাচ্ছে, বলো। হ্যাঁ, কেউ কিছু বলছিল সম্ভবত, যার কারণে আমি এই করলাম। তো এই প্রথমে যেটা দেখতে পাওয়া যাচ্ছে ফটোপিয়া অনলাইন ফটো এডিটর, এই প্রথমের লিঙ্কটাতেই মানে ক্লিক করবে, ঠিক আছে? লেখার পরে এখানে স্টার্ট ইউজিং ফটোপিয়া, এই যে ফ্রি অনলাইন ফটো এডিটর, এই যে দেখতে পাচ্ছ, এই পুরো পোর্টালটা খুলেছে এখানে। দেখো এখানে মোবাইল ডিভাইসেও ইউজ করার, মানে এটা মানে এই মানে পোর্টালটাকে এমনভাবেই বানানো হয়েছে যেটা তুমি ল্যাপটপ কম্পিউটারে ইউজ করতে পারবে,
আবার মোবাইলেতেও ইউজ করতে পারবে, ঠিক আছে? এই ওয়েবসাইটটার লিঙ্কটা আমি মানে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। এখানে স্টার্ট ইউজিং ফটোপিয়া দেওয়া আছে, দেখো ক্লিক করলাম আমি, এখানে কিন্তু আমাদের এই ফটোপিয়া এই যে এটা আমাদের ওপেন হয়ে গেল, ঠিক আছে? এটা একটা ওপেন সোর্স বা একটা ওপেন প্ল্যাটফর্ম বলা যেতে পারে। তো এইখানে কিন্তু সমস্ত রকমের কিন্তু ফটোশপের কাজ করা যায় এখানেতে। এই যে সফটওয়্যার যেটা আছে এটাই কিন্তু নিচে এই যে আমার মাউস কার্সারটা দেখতে পারবো না, একটু ছোট করি স্ক্রিনটাকে তবে দেখাতে পারবো। যারা বলছিল না আমাদের কম্পিউটার নেই আমরা কীরমভাবে কাজ করব বা এটার সম্পর্কে আমি আগ্রহী জানতে, তো তাদের জন্য বিশেষত এটা আর কি। তো তারা একটু ভালো করে দেখুন এখানে এই নিচের দিকে পিএসডি, এআই, এক্সডি, ফিগ, স্কেচ, পিডিএফ, র, এনি, এই যে লেখাগুলো দেখতে পাচ্ছ কি তোমরা, এগুলো হচ্ছে ফাইল, মানে ফাইল এক্সটেনশন, ফাইল ফরম্যাট একটা, ঠিক আছে? পিএসডি ফাইল হচ্ছে আমরা ফটোশপ ডকুমেন্ট বলে, পিএসডির ফুল ফর্ম ফটোশপ ডকুমেন্ট। তো এই ফটোশপের কোনো যদি ডকুমেন্ট থাকে পিএসডি ফাইল তোমার কাছে থাকে, সেই পিএসডি ফাইলও কিন্তু এখানে ওপেন করে তুমি কাজ করতে পারবে। অ্যাডব ইলাস্ট্রেটর যে আছে এআই যে ফাইলগুলো, সেই ফাইলও কিন্তু এখানে ওপেন করে তুমি কাজ করতে পারবে। পিডিএফ ফাইল যদি তোমার কাছে থাকে সেই পিডিএফ ফাইল এখানে ওপেন করে তুমি এডিট করে সেই সমস্ত পিডিএফ এর কাজ করতে পারবে। এই যে ফটোপিয়া এটা হচ্ছে কিন্তু ফটোশপের মানে একদম মানে রেপ্লিকা বলা যেতে পারে, অনলাইন রেপ্লিকা। এখানেতে এই যে নিউ প্রজেক্ট, ওপেন ফ্রম ইওর কম্পিউটার টেমপ্লেট, এইগুলো যে আছে এই তোমার কম্পিউটারে কোনো এক্সিস্টিং ডকুমেন্ট আছে সেটাকে তুমি ওপেন করে কাজ করতে চাও ধরো, সেখান থেকেও করতে পারবে। তো যেই জিনিসটা আমি ফটোশপে দেখালাম এইখানেতে সেই জিনিসটা আমি রিপিট করছি। সাইল তুমি বলছিলে না মানে ডকুমেন্টের যে সাইজগুলো যে কিভাবে আসছিল, হ্যালো? হ্যাঁ দাদা, হ্যাঁ বলো বলো। হ্যাঁ, এই বলো। নিউ প্রজেক্টে আমি ক্লিক করলাম, দেখো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখানে হয়তো এর ইন্টারফেসটা একটু আলাদা, কিন্তু ফটোশপের সমস্ত জিনিসটাই তুমি এখানে পাবে। এই দেখো এখানে আমি খোলার পরে নিউ প্রজেক্ট খুললাম, এখানে সোশ্যাল, এখানে প্রিন্ট, এখানে ফটো, স্ক্রিন, মোবাইল, অ্যাডস, হ্যাঁ এই সমস্ত জায়গা এখানে দেখতে পাওয়া যাচ্ছে কি? আমি এই প্রিন্টে তখন ক্লিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেছিলাম, দেখতে পাচ্ছি দেখতে আমি পাচ্ছি। ওখানে প্রিন্টে ক্লিক করেছিলাম। অপশন ধরা আছে, হ্যাঁ A5 A4 A3 হ্যাঁ, অপশন ধরা আছে। এই যে এখানে ধরো আমি A4টাকে আমি সিলেক্ট করলাম, A4 সিলেক্ট করার পরে এখানে এই উইথ, এই যে নিউ প্রজেক্ট ওখানে নিউ ডকুমেন্ট দেখাচ্ছিল, এখানে নিউ প্রজেক্ট দেখাচ্ছে, এখানে উইথ, এখানে হাইট দেখাচ্ছে, ওখানে মিলিমিটার ছিল, এখানে সেন্টিমিটার। এই মিলিমিটার আমি যখনই চেঞ্জ করব দেখো 297 210 এই যে পেজের সাইজটা এখানে কিন্তু নিয়ে নিয়েছে, দেখো দেখতে পাচ্ছ পেজের A4 সাইজের পাতাটার সাইজটা কিন্তু এখানে ওই সাইজটাই আছে, হুম কারণ A4 সাইজের যে হুম মাপটাই হচ্ছে এটা। এবার এখানে 300 ডিপিআই মানে ডিসপ্লে এই এই পিক্সেল পার ইঞ্চি যেটা আছে এখানে আছে 300 পিক্সেল আছে এখানে, ঠিক আছে? তো এখান থেকে আমি ক্রিয়েট করলাম, ওখানে যখন ক্রিয়েট করলাম তখন একটুখানি এই সফটওয়্যারের কোনো রকমের গ্লিচের কারণে একটু সমস্যা হচ্ছিল। তো ওখানেও আমি দেখাচ্ছি, এখানে যেহেতু এই পোর্টালের ব্যাপারটা যারা জানতে চাইছিলেন তাদেরকে দেখানোর জন্য আমি এটা এখানে করলাম। তো এখানে আমি যখন ওপেন করলাম ডকুমেন্ট আমার ক্রিয়েট হয়ে গেল। তো কালকে আমি এই ডকুমেন্ট ক্রিয়েট করার পরে যে জিনিসটা আলোচনা করেছিলাম যে ফটোশপের উপরের এই জায়গাটাকে বলে এই যে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, হ্যাঁ এই যে জায়গাগুলোকে কি বলে, এই সাইটটাকে কি বলে, এটাকে কি বলে। তো আমরা আবার ফের ফটোশপে চলে যাচ্ছি, এটা হচ্ছে ফটোপিয়া। ফটোপিয়া এই যে পোর্টালটা এটা ফটোশপেরই একটা অল্টারনেটিভ বলা যেতে পারে, ওপেন সোর্স, যেটা যেখানে কোনো কিছু ইনস্টল করতে হবে না তোমার কম্পিউটারে, মানে কি বলে তোমার সিস্টেম রিকোয়ারমেন্ট যেগুলো থাকে যে গ্রাফিক্স কার্ড হেন তেন এটা ওটা যেগুলোর মানে আনুষঙ্গিক হার্ডওয়্যারের যে প্রয়োজনীয়তা থাকে সেইগুলো তোমার হয়তো অনেক পুরনো কম্পিউটার, কিন্তু তুমি ফটোশপ ইনস্টল করেও তোমার ফটোশপ খুলছেই না, হ্যাং করছে, চলছে না, তখন তুমি কি করবে? তোমার কাছে কম্পিউটার আছে কিন্তু তুমি ব্যবহার করতে পারছো না, তখন কিন্তু তুমি অনলাইনে জাস্ট গুগল ক্রোম খুলে এটাকেও তুমি ব্যবহার করতে পারো। এখানে কোনো গ্রাফিক্স কার্ড বা কোনো কিছুর প্রয়োজনীয়তা নেই, শুধুমাত্র একটাই রিকোয়ারমেন্ট থাকে। আচ্ছা, হুম, দুটো কোশ্চেন। প্রথম হচ্ছে যে এই যে যে সাইটটা, এটা কি কোনো পেড ফেডের ব্যাপার আছে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আমি ধরো কোনো ডকুমেন্ট সেভ করলাম বা কিছু করলাম, তো ইন ফিউচার আমি এটা কি আবার কি পাবো? কোনো লগ ইন না থাকলে আমি আবার আগের ডকুমেন্ট করে ফেরত পাবো? আমি ওই ধরো কথাটা কোনো একটা কাজ করেছি, কাজটা ইনকমপ্লিট তো আমার স্ক্রিন দেখতে পাওয়া যাচ্ছে রেখেছি। তো, এই দেখো এই পেড বা নন পেডের ব্যাপার বলছে, এই যে অ্যাকাউন্টে ক্লিক করছি, করার পরে দেখো এখানে দুটো অপশন দিয়েছে, ফ্রি, প্রিমিয়াম। $5 পার মান্থ একটা সাবস্ক্রিপশন বেসড এটা সফটওয়্যার,
ঠিক আছে? আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি তোমাকে বললাম যেটা ওপেন সোর্স ফ্রি সফটওয়্যার, তো তোমার সমস্ত ফিচার, অল ফিচার, $0 ফ্রি ভার্সন যেটা পাচ্ছ, অল ফিচার্স, এখানে যত ফিচার্স আছে সমস্ত ফিচার্স কিন্তু তুমি ফ্রি ভার্সনে পেয়ে যাচ্ছ। পেন ড্রাইভ 0.5 GB, এইটা হচ্ছে এই যে মানে অনলাইন যে একটা ড্রাইভ, যেমন আমরা গুগল ড্রাইভেতে 15 GB করে ফ্রি পাই না অ্যাকাউন্ট করার পরে, একটা ভার্চুয়াল হুম হুম হুম। স্পেস দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। এখানে তুমি যদি ওইটা নাও তাহলে কিন্তু তুমি এই 5 GB এই যে একটা জায়গা পাবে। আর এখানে ডান দিকেতে দেখতে পাচ্ছ কি এই জায়গাটা করে, এই জায়গাটা আমার মাউস কার্সার দেখাচ্ছে কি এখানটা করে, আমি অ্যাড ব্লকার আমার ইউজ করা আছে বলে এখানে অ্যাডগুলো শো করছে না। আচ্ছা আচ্ছা। আমার এতে অ্যাড ব্লকার দেওয়া আছে আমার মানে ব্রাউজারে, যার কারণে অ্যাডগুলো ব্লক হয়ে যাচ্ছে, এখানে অ্যাডগুলো শো করছে না, নাহলে এই জায়গাটায় কিন্তু বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আসবে। অল আচ্ছা ফিচার্স থাকছে তোমার প্রিমিয়াম ভার্সনে। পেন ড্রাইভেতে 5 GB জায়গা দিচ্ছে, মানে এই পিআর ড্রাইভ যেটা এদের একটা ভার্চুয়াল একটা তোমাকে ড্রাইভ দেবে যেখানে তুমি কাজ করে তোমার ফাইল এই সেভ করতে পারবে। ক্লাউড স্টোরেজের ক্লাউড মতো। স্টোরেজ, এক্স্যাক্টলি ক্লাউড স্টোরেজ। এই যে নো অ্যাডস, এখানে যে সমস্ত অ্যাডগুলো আছে সেই অ্যাডগুলো এখানে আসবে না। 3000 এআই ক্রেডিট পার মান্থ, হ্যাঁ এই যে 3000 এআই ক্রেডিট তুমি পাবে। এখানে হচ্ছে ফটোশপের যে জেনারেটিভ এআই যে নতুন ফিচার্স এখন এসছে, যে তুমি কোনো কিছু যদি এখানেতে মানে কোনো কিছু জেনারেট করো, কোনো ছবি যদি ক্রিয়েট করো, মানে যেরকম ধরনের হচ্ছে যেমন মিড জার্নিতে যেরকম ধরনের ছবি জেনারেট করে, তো এখানে কোনো রকম প্রম্পট একটা দিয়ে প্রম্পট প্রম্পট দিয়ে ছবি দিয়ে জেনারেট করা। এক্স্যাক্টলি, তো এখানেতে তুমি ফ্রি ভার্সনে ওই প্রম্পট দিয়ে ছবি জেনারেট করতে পারবে না। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা আচ্ছা। এখানে 3000 ক্রেডিট দেবে। এখানে সম্ভবত ফ্রিতেও কিছু ক্রেডিট দেয় যাতে তুমি মানে জাস্ট জিনিসটাকে ট্রাই করতে পারো বা দেখতে পারো কিরমভাবে ছবি জেনারেট হচ্ছে বা কেমন এর রেজাল্ট দিচ্ছে। সম্ভবত দেখতে পাওয়া যায়, কিন্তু অতটা আমি ঘাঁটিনি, মানে ওটা ঘাঁটলেও তুমিও হয়তো যারা এটা নিয়ে ঘাঁটতে চাও এবার দেখতে পারো। 2x মোর স্টেপ ইন হিস্ট্রি, এখানে হচ্ছে তোমাকে 2x মানে যা এখানে হিস্ট্রিতে যে আছে, মানে কন্ট্রোল জেড অনেকক্ষণ ধরে তুমি ডিজাইন করছো, কন্ট্রোল জেড করে করে ব্যাকে হিস্ট্রিতে যেতে চাও, তো যা হিস্ট্রি তোমাকে ফ্রি ভার্সনে দিচ্ছে তার ডবল তুমি ব্যাকেতে যেতে পারবে। তো মানে তুমি ধরো একটা ডিজাইন করতে গিয়ে একটা ছবিকে তুমি 10 বার মানে 100 বার মোছামুছি করেছো, তারপরে ফের লিখেছো, ফের মুছেছো, ফের এ করে এরকম ধরনের 100টা স্টেপ তুমি এগিয়ে গেছো। তুমি ওই 100টা স্টেপ যদি তোমার ফ্রি ভার্সনে করে থাকো, তো 200টা স্টেপ তোমাকে মানে প্রিমিয়াম ভার্সনে দেবে। তো এইগুলো আমাদের এইগুলো মানে মোদ্দা কথা, এই প্রিমিয়াম ভার্সন আমাদের কোনো প্রয়োজনীয়তা নেই। এটা মোটামুটি পুরোটাই হচ্ছে ফ্রি এবং ফ্রিতে ইউজ করতে পারবে তোমরা। ঠিক আছে, এটা হচ্ছে ওকে। ফটোপিয়ার। এই ওয়েবসাইটের লিংক আমি গ্রুপে দিয়ে দেবো। আমরা ফটোশপে চলে যাই, কারণ মূলত আমাদের ফটোশপের কাজ। তো আমরা এই ফটোশপে এখানে আছি, জাস্ট এখান থেকে যে আরেকবার সেই ডকুমেন্ট ক্রিয়েট করলাম, এখানেতে আমরা যেরকমভাবে ডকুমেন্টটা আমরা ক্রিয়েট করে নিই। A4 সাইজের পাতা জাস্ট নিলাম, A4 ক্রিয়েট করে নিলাম, আশা করি দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো এটা হচ্ছে A4 সাইজের পাতা একটা। ঠিক আছে, এবার হচ্ছে উপরে এই জায়গাটা হচ্ছে আমাদের মেনু বার, এই দিকটা হচ্ছে টুল বার, আর এটা হচ্ছে টুলের অপশন বার, আর এই ডান দিকে এটা হচ্ছে লেয়ার প্যানেল। ঠিক আছে, আমরা যখন লেয়ার নেব তখন এই ডান দিকেতে লেয়ারগুলো আসবে, এটা হচ্ছে লেয়ারের প্যানেল। ঠিক আছে, এবার কালকে আমি এই জিনিসগুলো তো বলেছিলাম, এবার ধরুন এই সমস্ত জিনিসগুলো আপনার ঘেঁটে গেছে, আপনি হোয়াটসঅ্যাপ ফটোশপ মানে এখন নতুন নতুন ব্যবহার করছেন, এরকম করে এইদিকে হয়তো আপনি টানতে গিয়ে চলে এলো, এটা ধরো গায়েবই হয়ে গেল, এই যে টুল বারটা আপনার গায়েব হয়ে গেল, আপনার এখান থেকে এইটা বেরিয়ে চলে এসছে, এখান থেকে এটা আমি টেনে ফেলেছেন, এটাও মানে আমি উড়িয়ে দিলাম, ধরুন এখান থেকে পুরো গায়েব হয়ে গেল। এইটাকেও আমি উড়িয়ে দিলাম, আপনি এখান থেকে ধরে এরকম করে টেনেছেন, এরকম বেরিয়ে চলে এসছে আপনার A4 সাইজের পাতা, পুরো মানে ফটোশপ থেকে বেরিয়ে চলে এসছে, আলাদা উইন্ডো হয়ে গেছে। তো এইগুলো যখন এরকম গল্প হয়ে যাবে তখন আপনি কি করবেন? ঠিক আছে, তখন আপনাকে সেটা সলিউশন, কারণ নতুন নতুন যখন ব্যবহার করবেন তখন এইগুলো হওয়াটা খুব স্বাভাবিক। আপনার এই লেয়ার প্যানেল থেকে লেয়ার পুরো বেরিয়ে চলে এসছে, ধরুন এই যে লেয়ার টেনে নিলাম আমি, এম করে ধরে টানলে সব কিছু চলে আসে আর কি অ্যাকচুয়ালি। উফ, আটকাচ্ছে কেন? হ্যালো, তোমরা দেখতে পাচ্ছ তো? পাচ্ছি।
হচ্ছে 1 মিনিট। এই যে সমস্ত জিনিসগুলো যে যা দেখাচ্ছি, এই যে ফটোশপ থেকে এরকম টেনে বেরিয়ে ধরুন চলে সেই প্যারাগ্রাফ এখানে আছে, ক্যারেক্টার লেয়ার, যেই লেয়ার প্যানেলটা যে ছিল না, লেয়ার প্যানেলটা আমার এখানে ছিল। তো এরকম যাই হোক, এরকম ঘেটে গেলে তখন কি করবেন, তখন এইখানে উপরে এই জিনিসটা ভালো করে একটু দেখে রাখুন। এই যে উপরে ডান দিক থেকে হেল্প আছে, তারপরে হচ্ছে মেনু বারেতে এই যে উইন্ডোজ আছে, এই উইন্ডোজে ক্লিক করবেন। উইন্ডোজে ক্লিক করার পরেই অ্যারেঞ্জ, তারপরে এই ওয়ার্ক স্পেস বলে লেখা আছে দেখুন, যে ইলিয়াস মল্লিক এটা করা আছে, এটা হচ্ছে আমার আমার পার্সোনাল মানে লেআউট আমি নিজের মতো করে সেট করে রেখেছি। যেইগুলো যেগুলো আমার কাজের জন্য প্রয়োজন হয় সেইগুলো আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিজের মতো করে বানিয়ে রেখেছি। তো আপনাদের জন্য, আপনাদের যদি ঘেটে যায়, ওই ওয়ার্ক উইন্ডোজে যাবেন, ওয়ার্ক স্পেস করবেন, তারপর হচ্ছে এইখানে যে এসেনশিয়াল এরকম হয়ে আছে, এটা কিছু করার দরকার নেই, সিম্পল এই রিসেট এসেনশিয়ালে ক্লিক করবেন। রিসেট এসেনশিয়ালে ক্লিক করার পরে আমাদের সমস্ত জিনিসটা এখানে চলে এলো, দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে। এই যে টুলবার এখানে চলে এসছে। এবার যারা পুরনো ফটোশপ ইউজ করেন, যারা পুরনো ফটোশপ ইউজ করেন মানে হচ্ছে ফটোশপ 7 ইউজ করেছেন বা ঘেটেছেন, তাদের কিন্তু টুলবারটা এরকম দুটো লাইনে দেখা যাবে। আবার আমরাও অনেক পুরনো আগেতে ফটোশপ 7 কাজ করেছি, তো এই রকমের দুটো লাইনেতে টুলগুলো দেখে অভ্যস্ত, সেই জন্য আমি সবসময় এরকম দুটো লাইন করেই রাখি। আর এখন মানে যারা নতুন নতুন ইউজ করেন এইভাবেও রাখতে পারেন, এরকম লম্বা হবে, এটা আপনার ব্যক্তিগত পছন্দের উপরের ব্যাপার। হ্যাঁ, এখানে এইভাবে রাখতে পারেন। এদিকে কালারের একটা জায়গা দিচ্ছে, এখানে প্রপার্টিজ, অ্যাডজাস্টমেন্ট, লাইব্রেরি এই সমস্ত আছে, এখানে লেয়ারগুলো আছে এখানে। কিন্তু আমি যখন প্রথম খুলেছিলাম এখানে পুরোটাই সরি পুরোটাই লেয়ার ছিল। তো আমি এটাই আপনার ধরুন এইগুলোর প্রয়োজন নেই, কালারগুলো এখানে আপনার প্রয়োজন নেই, আপনার শুধু লেয়ারগুলো, অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করবেন, লেয়ারটাই দরকার। আপনি আপনার মতো কাস্টমাইজ করতে পারেন, সেটা কিভাবে কি করবেন বা কাস্টমাইজ মানে ইন্টারফেস ওয়ার্ক স্পেস বানানোর জন্য কীরকমভাবে করতে হয় সেটা আমি পরে দেখিয়ে দেবো, বা কীভাবে লেআউট সেভ করা যায় সেটা পরে দেখিয়ে দেবো। এখন মূল বিষয় হচ্ছে এইটা হচ্ছে নর্মাল একটা উইন্ডোজ, ঠিক আছে। এবার এখানে একটা ছোট্ট কথা আমি বলে রাখি, জাস্ট হ্যালো, কেউ কিছু বলবেন, কারো মানে মাইক্রোফোন আনমিউট হয়েছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন জি। স্যার এটা কি নিয়ে কথা হচ্ছে স্যার? আহ, আপনি কোথা থেকে বলছেন? আমি লামা থেকে বলছি ভাইয়া। হ্যাঁ, কে বলছেন? আমরা ফটোশপ ইমরান নিয়ে হোসেন জি আলোচনা ভাই। করছি, আমরা গ্রাফিক ডিজাইন সম্পর্কিত একটা ক্লাস করছি। আমরা ফটোশপ যারা জানতে আগ্রহী বা ফটোশপে গ্রাফিক ডিজাইন করতে যারা আগ্রহী, তাদের জন্য একটা আমরা ফ্রি ক্লাস অপারেট করছি। আপনি যদি আগ্রহী থাকেন তাহলে আমাদের সঙ্গে থাকুন, আমরা ক্লাসটা কন্টিনিউ করি, ঠিক আছে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এবার হচ্ছে এখানে একটা ছোট্ট থিওরি আপনাদেরকে বলে রাখি। এই যে ফটোশপের ইন্টারফেস সম্পর্কে আপনারা সবাই কম বেশি এখন বুঝে গেছেন যে ফটোশপের ইন্টারফেস কোথায় কি থাকে, সেটা আমি দেখিয়ে দিলাম। এবার হচ্ছে এখানে একটা ছোট্ট থিওরি বলে রাখি। ফটোশপ যখন আবিষ্কার হয়েছিল তখন মানে ফটোশপ জাস্ট একটা ফটো এডিটিং টুল হিসাবে আবিষ্কার মানে তৈরি হয়েছিল। তখন ফটোশপ জাস্ট ফটোশপ ছিল, ঠিক আছে। তখন এই ফটোশপের শুধু এই সফটওয়্যারটাই কিন্তু অ্যাডোবের যে ফটোশপটা আছে এইটাই কিন্তু তখন মানে ব্যবহার হতো। তারপরে এক্স্যাক্টলি কত সালেতে চেঞ্জ হয়েছে বা অ্যাডোবির মধ্যে এসছে সেইগুলো সালগুলো আমি অ্যাকচুয়ালি ডকুমেন্ট না দেখে বলাটা আমার ঠিক হবে না। তারপরে ফটোশপের তিনটে মানে জেনারেশন বলা যেতে পারে, মানে তিনটে জেনারেশন। একবার প্রথমে হচ্ছে ফটোশপ, তারপরে হচ্ছে ফটোশপের যে প্যারেন্ট কোম্পানি অ্যাডোবি, অ্যাডোবি সুইট মানে অ্যাডোব সুইট বলে একটা আছে, যার মধ্যে ফটোশপের মতো আরও অন্যান্য ইলাস্ট্রেটর বলুন, তারপর হচ্ছে অ্যাক্রোবাট, এরকম ধরনের আরও অনেকগুলো সফটওয়্যার আছে, যেই সমস্ত সফটওয়্যারগুলো নিয়ে একটা মানে সফটওয়্যারের প্যাকেজ কোম্পানি লঞ্চ করে, সেটা হচ্ছে অ্যাডোব সুইট ছিল, ঠিক আছে। প্রথমে যেমন অ্যাডোব ফটোশপ 1 2 3 4 5 6 7 এরকম করে মানে ভার্সনগুলো ওরা রিলিজ করতো, সেটা একটা প্রথমে ভার্সন ছিল। তারপরে অ্যাডোব সুইট যেটা বলে সিএস 2 1 CS6 CS5 এরকম ধরনের মানে ফটোশপের ভার্সনগুলো তারপরে ছিল। তারপরে ফের অ্যাডোবি মানে আপডেট করে ক্রিয়েটিভ ক্লাউড হয় অ্যাডোবের, যখন যেটা আমরা এখন ইউজ করছি ক্রিয়েটিভ ক্লাউড। এটা ক্রিয়েটিভ ক্লাউডের মধ্যে এই ভার্সনগুলো আছে, যেমন 2020, তারপরে হচ্ছে 2021, 2022, 2023, 24, 25, 26 এরকম ধরে মানে এই ক্রিয়েটিভ ক্লাউডের মধ্যে যে সমস্ত আরও অ্যাডোবের আরও নতুন নতুন সফটওয়্যার ওই প্যাকেজের মধ্যে এসছে। তো ওই রকমভাবে
মানে আর কি অ্যাডোবি সফটওয়্যারগুলোকে রিলিজ করেছে, ঠিক আছে। এবার কম বেশি আমরা কিন্তু ওই, হ্যালো, আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে তো? তো মানে ওই হুম। মানে ফটোশপের অ্যাডোবের 3টে জেনারেশন, তো 3টে জেনারেশন ওইভাবেই আর কি মানে চলছে। তো 3টে জেনারেশনের মধ্যে আমরা লেটেস্ট জেনারেশন যেটা ক্রিয়েটিভ ক্লাউড, সেই ক্রিয়েটিভ ক্লাউডের সফটওয়্যারটাই আমরা মানে প্রোভাইড করেছি 2020টা, এবং সেইখানেতেই আমরা কাজ করছি। তো যাই হোক, আমরা যারা ফটোশপ 7 আপনারা ঘেটেছেন, ফটোশপ 7-এ অনেক ফিচার্স নেই। তো এখন লেটেস্ট যে সফটওয়্যার, এর মধ্যে অনেক কিছু নতুন সংযোজন হয়েছে, অনেক কিছু এসছে। তো এইটা শিখলে হয়তো আরও বেটার রেজাল্ট পাবেন, সেই জন্য এই সফটওয়্যার নিয়ে আমরা কাজ করছি, ঠিক আছে। তো আজকে মোটামুটি আমরা এই টুলসগুলো যে সমস্ত কালকে বলেছিলাম, তো টুলসগুলোর মধ্যে ছোট ছোট করে আমি টুলসগুলোর একটা ওভারভিউ আজকে দেবো, ঠিক আছে। এবার তারপরে ফের আমরা এর পরের দিনে যখন ক্লাস করব, এক একটা টুলের বিস্তারিত আলোচনা করব। তো আমি জাস্ট কোন টুল কালকে বলেছিলাম, এটা হচ্ছে টুল বার। তো কারণ যে কোনো কাজ করতে গেলে বা যে কোনো সফটওয়্যার আপনাকে শিখতে গেলে বা যে কোনো ডিজাইনের বা যে কোনো ক্ষেত্রে আপনি কাজ করতে যাবেন, তো সেখানে সেই কাজ করার জন্য কিছু যন্ত্রের প্রয়োজন হয় বা মেকানিজম কিছু দরকার হয়। তো এখানে আমরা যেহেতু এখানে ফটোশপে আমরা ডিজাইন করব বা ফটো এডিট করব, তো তার জন্য আমাদের বিশেষ কিছু টুলসের প্রয়োজন। তো এখানে দেখুন, সরি, আমাদের এদিকে বাঁদিকে টুল বার আছে। তো আমরা এই টুলসগুলো ব্যবহার করে আমাদের ছবি এডিট করব বা ডিজাইন করব, রাইট। তো এখানে আমি জাস্ট এই টুলবারের উপরে এই যে নিয়ে যাচ্ছি, জাস্ট আমার মাউস পয়েন্ট আমি নিয়ে গেলেই এখানে কিন্তু একটা বক্স আসছে, দেখুন। এই বক্সে কিন্তু এই টুলসের নাম শো করছে, আপনি দেখুন। এই যে এটা হচ্ছে মুভ টুল, এখানে দেখুন এই মুভ টুলটার কি কাজ, একটা ছোট্ট একটা এরকম ছবি দিয়ে দেখাচ্ছে যে এই মুভ টুলে আমরা কোনো যদি ডকুমেন্ট এখানে নিই, সেই ছবিটাকে যখন কাজ করব আমরা, সেই কোনো একটা জিনিসকে, কোনো একটা এলিমেন্টকে, কোনো টেক্সট লেয়ারকে, একটা লেয়ারকে একটু এদিক থেকে ওদিকে সরানোর জন্য আমাদের এই মুভ টুলটার প্রয়োজন হবে। এটা হচ্ছে আমাদের মুভ টুল। মুভ টুলের একটা লাইভ ডেমনস্ট্রেশন দিই ছোট্ট করে। এখানে ধরুন একটা আমি বক্স করলাম, হুম, এইখানে আমি একটা শেপ নিয়েছি, এটা এটা হচ্ছে কি শেপ টুল বলে। তো আমি এটাই পরে আসছি, আমি জাস্ট এখানে এই জিনিসটা নিয়েছি। এই যে এইখানে উপরে যে চারটে তীরের মতো যেটা প্লাস টাইপের যে চিহ্ন আছে, এটা হচ্ছে মুভ টুল বলে। তো এই মুভ টুলটাকে দিয়ে আমরা এই জিনিসটাকে একটা আমাদের ডকুমেন্ট বা আমাদের ক্যানভাসের মধ্যে এই যে ক্লিক করে মাউসটাকে আপনি টিপে ধরবেন, জাস্ট মাউসের লেফট ক্লিক টিপে ধরে এদিক ওদিক আপনি মানে আপনার ডিজাইন বা আপনার এই যে ডকুমেন্টের উপরে বা ক্যানভাসের মধ্যে আপনি এদিক ওদিক মুভ করতে পারবেন বা সরাতে পারবেন, ঠিক আছে। এইটা হচ্ছে মুভ টুলের কাজ, ছোট করে বললাম। আর এটা হচ্ছে মার্কিউ টুল বলে। আমি জাস্ট উপরে যাই, আমি কিছু ক্লিক না করে আমি এখানে যদি নিয়ে যাই, আমি কিছু ক্লিক করব না, জাস্ট আমার মাউস পয়েন্টটা নিয়ে যাব। এখানে কিন্তু কি টুলসের নাম এখানে কিন্তু দেখাচ্ছে, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। তো এই মার্কিউ টুল অ্যাকচুয়ালি এক ধরনের সিলেকশনের আমাদের কাজ করে, বিশেষত সিলেকশন করার জন্য কাজ করে। আরও অন্যান্য অনেক কাজ আছে এই মার্কিউ টুলের। তো সেইগুলো আমরা যখন বিস্তারিত টুলস, এক একটা টুলস নিয়ে আলোচনা করব, তখন কিন্তু বলবো। তো এখানে এই মার্কিউ টুল, ধরুন আমি এই মার্কিউ টুল সিলেক্ট করলাম। এখানে দেখুন এবার অনেকগুলো ওই মার্কি টুলের মধ্যে অনেক রকমের অপশানস আছে বা এখানে সাব টুল আছে, এখানে যেমন গোল আছে, লম্বা আছে, তারপরে হচ্ছে এখানে রেক্ট্যাঙ্গুলার আছে। আমি রেক্ট্যাঙ্গুলারটাই এখানে সবসময় থাকে। তো আপনি ধরুন, হুম, এই যে আমি এই টুলটা সিলেক্ট করেছি, আপনি ধরুন এইভাবে মার্কি টুলটাকে নিয়ে এইটা ধরুন সিলেক্ট করলেন, এই জায়গাটা আমার সিলেক্ট, এই যে রাইট ক্লিক, এই লেফট ক্লিক করে মাউসটাকে ধরে আমি এরকম ধরনের এই যে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আপনি ধরুন এই জায়গাটা আপনি ডিলিট করবেন। তো কিবোর্ডে আপনি সিম্পলি ডিলিট ক্লিক করে দিলে এরকম ডিলিট হয়ে গেল, এই দেখুন ট্রান্সপারেন্ট এসে গেছে। কন্ট্রোল জেড টিপি, ডিলিট এইভাবে হয়ে গেল, ঠিক আছে। এই জায়গাটা আপনি ধরুন ডিলিট করতে চাইছেন, বা এখানে আমি এই সেভটাকে হাটিয়ে দিই, আমার এটার কোনো প্রয়োজন নেই। ওটা মুভ টুলটা দেখিয়েছি, মার্কিউটা দেখালাম। এখানেতে আপনি কোনো জায়গা ধরুন এই জায়গাটা সিলেক্ট করে আপনি ডিলিট করতে চাইছেন, মাউসে এখানে এইভাবে ধরে নিয়ে কিবোর্ডে ডিলিট টিপে দিলেন, ডিলিট হয়ে গেল। কন্ট্রোল জেড টিপে আমি মানে ফের আগের জায়গায় চলে গেলাম, আনডিউ করলাম, ঠিক আছে। তো
তারপরে হচ্ছে এটাকে বলে ল্যাসো টুল। এই ল্যাসো টুলের কিন্তু প্রচুর কাজ আছে, ঠিক আছে। এই ল্যাসো টুল দিয়ে কিন্তু আমরা অনেক কিছু সিলেক্ট করব বা পরে অনেক এর কাজ হবে। এই যে আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে যেমন এই চার চৌকো বক্সের মতো এরকম একটা সিলেকশন করছিলাম, এইটা কিন্তু মানে ফ্রি একদম যেমন ইচ্ছা। আপনি ধরুন কিছু একটা আঁকবেন মনে করুন, হ্যাঁ, বা আপনি ধরুন কিছু একটা এখানে আছে সেটার কোনো কিছু একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এইটা দিয়েও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, ঠিক আছে। তো এইটা দিয়েও, এইটাও হচ্ছে এক ধরনের সিলেকশন টুল, বা এটা দিয়েও আপনি কিছু সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। এখানে ধরুন আমি একটা এই এরকম করে একটা এরকম কিছু একটা করে এরকম একটা ধরুন মানে একটা পাহাড়ের মতো ধরুন এরকম একটা বাড়ির মতো করে, হ্যাঁ, এই যাই হোক, এটা হচ্ছে ফ্রি একদম, মানে ফ্রি ভাবে আপনি কোনো রকমের বাধা বিপত্তি নেই, আর যেমন খুশি করে আপনি এটা দিয়ে সিলেক্ট করতে পারবেন। এইটা দিয়েও সিলেক্ট করে আপনি ডিলিট করলেন, ধরুন ডিলিট হয়ে গেল। তো এইটা হচ্ছে মার্কিও টুল। তো আমি যখন এক একটা টুলসের যখন কাজগুলো নিয়ে আলোচনা করব, তখন কিন্তু আরও বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে এবং বুঝতে সুবিধা হবে। আর মার্কিউ টুলের মধ্যে এই ল্যাসো টুলের মধ্যে দেখুন পলিগোনাল ল্যাসো টুল, তারপর হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল, এইগুলো সব দেওয়া আছে অনেক অপশানস, কিন্তু এইগুলোর কাজ অতটাও প্রয়োজন হয় না, কিন্তু এইগুলো আমি বলে দেবো তখন এগুলো কি কি কাজে লাগে। এর পরেরগুলো আসছি, এরপরে হচ্ছে কুইক সিলেকশন টুল। হ্যাঁ, কুইক সিলেকশন টুলটার জন্য আপনাদেরকে কিছু একটা ওপেন করে দেখাতে হবে, কারণ হচ্ছে কুইক সিলেকশন টুলটা দিয়ে কী করা যায় সেটা দেখাচ্ছি। কুইক সিলেকশন হচ্ছে মানে কথার মধ্যেই বুঝতে পারছেন যে কোনো একটা জিনিসকে খুব কুইকলি সিলেক্ট করার জন্য যে জিনিসটা লাগে সেটা হচ্ছে কুইক সিলেকশন, তাই না? তো ওটার কাজ ছোট্ট করে দেখাই। এই যে একটা মিকি মাউসের ছবি আমি নিলাম, আমি এই ডকুমেন্টটার উপরে নিয়ে নিয়েছি, হ্যাঁ। তো এখানেতে এই যে মিকি মাউসের ছবিটা আমি এখানে নিয়ে নিয়েছি, ঠিক আছে। এই দেখুন মিকি মাউসের ছবিটা কিন্তু এই ডকুমেন্টের সঙ্গেই আছে। এখন আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে মিকি মাউসের ছবিটা এখানে আছে, আমি এখানে নিয়েছি। তো এই মিকি মাউসের ছবিটা এবার কুইক সিলেকশন আমি এই টুলটা নিলাম, এই যে এর কাছে এর উপরটাই আমি মাউস পয়েন্ট যদি নিয়ে যাই, এখানে কিন্তু এই দেখুন কুইক সিলেকশন জিনিসটা এখানে দেখাচ্ছি কীরকমভাবে হয়, সেটা আমি করে দেখাচ্ছি। কুইক সিলেকশন টুলের নাম হচ্ছে, তো কুইক সিলেকশন টুল আমার সিলেক্ট করা আছে। এই যে আমি একটুখানি আমার এইটাকে বড় করে নিলাম, এটা কিভাবে করবেন সেটাও আমি বলে দিচ্ছি যখন টুলসের ব্যবহার দেখাবো। ইন্ডিভিজুয়াল এক একটা টুলের যখন ক্লাসগুলো হবে তখন সেই টুলের সমস্ত বিস্তারিত। তো আমি কুইক সিলেকশন টুল ইউজ করেছি, এখানেতে আমি ক্লিক করছি জাস্ট ছবিটার উপরে, এই যে ছবিটার উপরে ক্লিক করছি, এই যে ক্লিক করে আমি জাস্ট ধরে নিয়ে যাচ্ছি, এই যে আমি আমার কম্পিউটারে এখন অনেক রকমের সফটওয়্যার অন করে রেখেছি। এই যে ক্লাসটা রেকর্ডিং করছি, তারপরে হচ্ছে এই ক্লাসটার মানে স্ক্রিন শেয়ার করছি, সমস্ত জিনিসগুলো একসঙ্গে করা হচ্ছে বলে অনেকটাই আমার কম্পিউটারের উপরে চাপ পড়ছে, যার কারণে একটু স্লো হচ্ছে, নাহলে এতটা স্লো হয় না আমার সাধারণত কম্পিউটার। তো এই যে আমি এই যে সিলেকশন করছি এইভাবে, এই যে ধরে আপনি মাউসটা টিপে ধরে এরকম করে মানে জাস্ট করে ঘোরাবেন আপনি যে জায়গাগুলো করতে চাইছেন। তো এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কিনা এবার একটু কনফার্ম করবেন। এই যে সিলেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এই যে সিলেকশন হয়েছে কিন্তু, হ্যাঁ, দেখা যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে। ঠিক আছে। এইভাবে কিন্তু কুইক সিলেক্ট করা যায়, মানে কুইকলি আপনি সিলেক্ট করতে পারবেন, খুব তাড়াতাড়ি সিলেক্ট করতে পারবেন কোনো একটা। আপনি কোনো একটা ধরুন আপনার নিজস্ব কোনো ছবি আছে ধরুন, সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তো আপনার মুখের ওপরে এম করে জাস্ট এম করে বুলিয়ে দিলেন, তো ব্যাকগ্রাউন্ডটা তারপরে এই যে সিলেক্ট হয়ে গেল। সিলেক্টটা হলো কিন্তু আমার এই মিকি মাউসটা সিলেক্ট হলো। এবার আপনি ধরুন এই মিকি মাউসের ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করবেন কি করে? তো এটা রিমুভ করার জন্য কিন্তু আপনি যে ধরুন ডিলেট টিপে দিই, আমার সিলেক্ট করা আছে, আমি ডিলেট টিপছি, এটা কিন্তু মিকি মাউস আমার ডিলেট হয়ে গেল, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটাকে আপনাকে রিমুভ করতে হবে। ধরুন আপনার প্রয়োজন হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তখন কীরমভাবে করবেন আমি সেটা এই কুইক সিলেকশনের যখন কাজগুলো পরিপূর্ণভাবে দেখাবো তখন আমি ভালোভাবে দেখিয়ে দেবো যে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সিলেক্ট করার পরে কীরমভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো আপাতত এটাকে ছাড়ছি, কুইক সিলেকশন হয়ে গেল। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের 5 নম্বর টুলসটা হচ্ছে কর্প টুল। এই যে হচ্ছে কর্প করার জন্য, কর্প কথাটা সম্বন্ধে মানে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে আমার যে ক্যানভাসটা আছে এটাকে কর্প করার জন্য মোবাইলেতে আপনারা অনেকজন করেন বা যে কেউ করেন,
ধরুন আমার এই ছবিটা তো A4 সাইজের পাতার মধ্যে আছে, কিন্তু আপনি ধরুন এই ছবিটাকে ধরুন আপনি এতে ইউজ করবেন, মানে আপনি ফেসবুকে পোস্ট করবেন। তো ফেসবুকে পোস্ট করলে এই যে সাইজটা আছে, পেজের যে সাইজটা আছে, এই সাইজটার মধ্যে নিচের দিকটা কেটে যেতে পারে, এই সাইজটা কেটে যেতে পারে। তো আমরা সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ ছবি বা যে কোনো আর্টওয়ার্ক আমরা পোস্ট করার জন্য কি সাইজ ইউজ করি, 1:1 বা মানে স্কোয়ার শেপের মধ্যে যে আর্টওয়ার্ক থাকে সেইটা আমরা ইউজ করি। তো আপনি ধরুন এটাকে আপনি ওরকম ধরুন এই যে সাইটে সমস্ত এত কিছু হোয়াইট জায়গা আছে, আমার তো এগুলো প্রয়োজন নয়, আপনি কর্প করে ধরুন কেটে বাদ দিতে চান, তখন এই যে কর্প টুল আছে, এই কর্প টুলটাকে সিলেক্ট করে আপনি কিন্তু কর্প করতে পারবেন এখানেতে। এই যে এইভাবে ধরে এই নিচে থেকে আমি সিলেক্ট করে জাস্ট লেফট ক্লিকটাকে ধরে নিয়ে মাউসে ক্লিক করে এইভাবে আপনি কিন্তু কর্প করতে পারবেন এইভাবে দিয়ে। এই যে উপরে রাইট চিহ্ন আছে আর একটা হচ্ছে ক্রস আছে, এই যে ক্যান্সেল আর ওকে, এইটার মানে আর কি চিহ্ন। তো এই দুটো চিহ্নের মধ্যে আপনি রাইট ক্লিকটাই এটা রাইট করে দিলে কিন্তু এটা পুরো কেটে চলে গেল, সাইডের যে জায়গাগুলো ওটা পুরো আপনার ক্যানভাস থেকে আউট হয়ে গেল। আমি কন্ট্রোল Z টিপে আবার আগে আসছি, কর্প টুল আমি ক্লিক করলাম, এই যে সাইডে এই যে চিহ্নটা আসছে কর্পের, এই যে একটা দাগ আসছে, একটা যে বর্ডার লাইনটা আসছে, এইটা হচ্ছে বুঝতে হবে যে মানে এখন কিন্তু কোনো রকমের কোনো অপশান কিছু দেখাচ্ছে না, এই জায়গাটায় কিছু অপশান আসেনি বা কিছু দেখাচ্ছে না। এখানে আমি যখন এটা ক্লিক করলাম একবার, তখন কিন্তু এই লাইনটা আসছে, এই যখন লাইনটা আসবে তখন বুঝতে হবে যে এটা আমার কর্প করার জন্য রেডি। এবার আপনার প্রয়োজন মতো আপনি ধরুন কর্প করে নিলেন, এইটাকে এই কেটে নিলেন। এই কাটার জায়গায় আপনি এরকম করে ধরুন সিলেক্ট করলেন, হ্যাঁ, করতে করতে এরকম ধরুন আপনার সাবজেক্টের উপরে চলে এলো। এবার এইটাকে তো আমি রাইট ক্লিক করে দিলে তো আপনার এইটা তো কেটে চলে যাবে, তখন কি করবেন, তখন এইটা দিয়ে আপনি ক্যান্সেল করে দিতে পারেন, তাহলে প্রথমের অবস্থায় চলে এলো। বা আপনি অনেক ধরে একদম পারফেক্ট সাইজ করে আপনি ইয়ে করেছেন, হ্যাঁ, এবার ধরুন এই জায়গাটা একদম ধরে একদম এর এজেতে একদম ধারে নিয়ে গিয়ে আপনি কর্প করতে চাইছেন, কিন্তু ওই জায়গাটা আপনার ক্যান্সেল করার আছে, ধরুন এইরকম চলে এসছে, ধরুন এইটাকে আপনি ফের ঠিক করতে চাইছেন, বা এই কর্প করার সময় আপনার ধরুন ঘেঁটে গেছে, এরকম ঘেঁটে গেছে, তখন কি করবেন, এই যে আরেকটা এই যে আন্ডু টাইপের যে তীর চিহ্ন টাইপের আছে, এইটাই ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কিন্তু পুরো যেটা আপনার মানে আগে ছিল সেই অবস্থায় কিন্তু ফিরে আসবে। ঠিক আছে, তো আমরা যখন কর্প টুল মানে বিস্তারিত আলোচনা করব এই ব্যাপারগুলো আরও ভালোভাবে। ধরুন আপনার ছবি বেঁকে গেছে তো সেই ব্যাপারগুলো, তারপরে কন্টেন্ট অ্যাওয়ার যেগুলো হয়, ফিল হয়, সেই সমস্ত ব্যাপারগুলো আমরা পরে আলোচনা করব। বিস্তারিত আলোচনা আমরা যখন এক একটা টুলস নিয়ে আলোচনা করব তখন আলোচনা করব এই ব্যাপারগুলো। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের 6 নম্বর টুল। এখানে কি আছে, এখানে আমি জাস্ট মাউস পয়েন্টটা নিয়ে যাই, দেখাচ্ছে না কেন, হুম, এবার এখানে দেখুন একটা ছবি, এখানে মানে ভিডিও আকারে এখানে দেখাচ্ছে, একটা কাপ আছে, কফির কাপ, তারপরে এখানে একটা ফ্রেম টুলটা দিচ্ছে, এটা হচ্ছে ফ্রেম টুল বলে। ঠিক আছে, তো এই ফ্রেম টুলটা দিয়ে কোনো একটা কিছু মানে কোনো একটা ডিভাইস বা কোনো একটা এলিমেন্টের মধ্যে আপনার ধরুন ছবি টবি ব্যবহার করতে পারবেন। ফ্রেম টুল যে আছে, হ্যাঁ, এই ফ্রেম টুলের মাঝখানে আপনি কোনো ছবি ব্যবহার করতে পারবেন, যেমন ওই কাপটা। তো ওইটাও একটা উদাহরণ ছোট্ট করে এখানে দেখিয়ে দিই, ধরুন এই মিকি মাউসটাই ধরুন। ঠিক আছে, এই মিকি মাউসটারই ধরুন, এই মিকি মাউসটার এই যে কানটা আছে, এই যে কানটা আছে, এখানেতে রাইট ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এখানে দেখুন অপশনটা আমি সার্কুলার নিয়ে নিয়েছি। ঠিক আছে, এই বিস্তারিত ফ্রেম টুল যখন আলোচনা করব তখন আমি বলে দেবো। এই ডান দিকে দেখুন লেয়ার প্যানেলেতে, এই যে এই দিকে ডান দিকের লেয়ার প্যানেল, একদম ডান দিকে চলে আসুন। এই লেয়ার প্যানেলে কিন্তু একটা নতুন লেয়ার তৈরি হয়ে গেল ফ্রেম 1 বলে। এই যে ফ্রেম এখানে 1 হয়ে গেল, এটা আমাদের কিন্তু এই ফ্রেম তৈরি হয়ে গেল। এবার আমরা যদি কোনো ছবিকে আমাদের ফটোশপে নিয়ে আসি, একটা ছবিকে নিয়ে আসছি, আমার এখানে কিন্তু এই লেয়ার প্যানেলে দেখুন একটা ফ্রেম তৈরি হয়ে গেছে, যেহেতু আমি ফ্রেমটা নিয়ে এখানে সিলেক্ট করেছি, দিয়ে এই ফ্রেম লেয়ারের ফ্রেমটাকে সিলেক্ট করে এর উপরে আমি ছবিটাকে ফেললাম। আর একবার দেখাই এই জায়গাটা, এগুলো আরও বিস্তারিত আমরা ভালোভাবে আরও অন্যান্য যে সমস্ত ছবি, এই মানে এইটা তো অবাস্তব একটা ব্যাপার, এর কানেতে এরকম ধরনের এটা হয় নাকি, কিন্তু
তবুও জাস্ট এই টুলসগুলো বোঝানোর জন্য আমি এইগুলো করছি, ঠিক আছে। এখানে এই যে মিকি মাউস বলে লেখা আছে, একটা লেয়ার আছে, এটা হচ্ছে আমাদের মেন ছবিটা। তার উপরে কিন্তু আমরা এই ফ্রেমটা নিয়েছি, এটাকে ডিলিট করে দিচ্ছি লেয়ারটাকে। আরেকবার দেখিয়ে দিই, এই যে ফ্রেম টুলটাকে সিলেক্ট করলাম, এখানে উপরে দেখুন একটা বক্স আছে, একটা গোল সার্কেল আছে। এই সার্কেলটাকে সিলেক্ট করে আমরা কিন্তু এখানে একটা ওই সার্কেল এঁকে নিলাম, বা আমাদের ওই ফ্রেমটাকে এখানে বানিয়ে নিলাম। আমি এই মিকি মাউসের কানেতে বানালাম এটা, ঠিক আছে। তো এখানেতে এটা বানালাম, এই যে ফ্রেমটা যখনই এটা ড্রয়িং মানে ড্র করলাম, এখানে কিন্তু একটা লেয়ার চলে এলো ফ্রেম 1 বলে। তো এই ফ্রেম 1টা সিলেক্ট করা অবস্থায়, মানে এই লেয়ারটা যখন আপনার সিলেক্ট করা থাকবে, সেই অবস্থায় আপনি যে কোনো একটা ছবি আপনার মানে কম্পিউটারে যে কোনো ছবি ধরুন আপনার আছে, এখান থেকে আমি একটা ছবি নিলাম, নিয়ে গিয়ে আমি এর উপরে ফেলে দিলাম সিম্পলি। ছবিটা কিভাবে আনলে, কপি পেস্ট করে? আমি কপি পেস্ট করলাম না, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, ওকে 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 ওকে। ঠিক আছে। আমি জাস্ট ছবিটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, এবং এই যে ছবিটা এখানে দেখতে পাচ্ছ এই যে ফ্রেমের মধ্যে, এইগুলোর কিন্তু অতটা প্রয়োজন হবে না। এইগুলো অনেক 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 কিছু বা অনেক অনেক ক্ষেত্রে অ্যাডভান্স লেভেলের যখন কিছু কাজ হয়, সেই সমস্ত কাজেতে কিন্তু এই ফ্রেম টুলগুলো হয়। অ্যাকচুয়ালি ফ্রেমগুলোর ফ্রেম টুলের সেরকম প্রয়োজন নেই, কারণ আমরা ক্লিপিং মাস্ক বলে একটা মানে এতে আছে। তো ক্লিপিং মাস্ক যখন আমরা দেখাবো, তো এই ফ্রেমের তোমার প্রয়োজন হবে না এখানে, কিন্তু এই ফ্রেম টুলেতে তুমি এই গোল একটা, এই যে গোল একটা এখানে সার্কেল আছে, আর এখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে, এই দুটোর মধ্যেই তুমি কিন্তু ফ্রেমিং করতে পারবে। কিন্তু আমরা ক্লিপিং মাস্ক যেটা আছে, সেটা কিন্তু যে কোনো শেপের মধ্যে তুমি এরকম অন্য কিছু ছবিকে ঢোকাতে পারবে, বা মানে ইউজ করতে পারবে। তো সেই জিনিসটা আমরা দেখাবো, এইটা অতটা জানার প্রয়োজন নেই, তবুও যেহেতু আছে সেহেতু আমি দেখিয়ে দিলাম এটার কাজটা কি। আমি জাস্ট ছোট ছোট করে দেখিয়ে দিচ্ছি বিষয়টা। তো আমি এখন ডিলিট করে দিই এই ফ্রেম এটাকে, এর লেয়ারটাকে আমি এই ডান দিকে এই যে লেয়ারে ডিলিটের অপশন আছে, ক্লিক করলাম, লেয়ারটা ডিলিট হলো, এই ছবিটা ডিলিট হলো, তারপর এই লেয়ারটা ডিলিট করছি। আমরা এই মিকি মাউসের এই জায়গাটা রয়েছে, তারপরে হচ্ছে এখানে আমাদের এটা আইড অপারেটর চেঞ্জ হয়ে আছে। যাই হোক, আপনারা যখন এখানেতে এই যে এরপরে এই যে 6-7 নম্বর যে টুলটা আছে, এখানে হচ্ছে আইড অপার টুল। এই যে আইড অপার টুলের উপরে নিয়ে গেলাম, এই টুলটার নাম হচ্ছে আইড অপার টুল। এখানে ছবিতে দেখতে পাচ্ছেন এটা মানে যেমন সেই ওষুধের দোকানে যেরকম সেই বাচ্চাদের ড্রপ দেয় ওষুধ খাওয়ায়, সেরকম টাইপের একটা ড্রপার টাইপের এখানে আছে। এই ড্রপারটা এখানে ওখানে যাচ্ছে, এই কালারটা চেঞ্জ হচ্ছে। এবার এই আই ড্রপারটা কি সেইটা আমি দেখাচ্ছি। এই যে আই ড্রপার টুলটা আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ক্লিক করলাম। এখানে সিলেক্ট যখনই ক্লিক করছি, দেখুন কালো কালারের একটা বক্স আমার কাছে একটা ভেসে উঠছে। এখানটা যখন ক্লিক করছি, দেখুন একটা মানে ওই আমাদের যেমন স্কিনের কালার হয় না, চামড়ার কালার, সেরকম ধরনের একটা কালার আসছে। মানে এই মিকি মাউসের যেইখানে যেই কালারে আমি ক্লিক করছি, সেই কালার কিন্তু ফুটে উঠছে। দেখুন এই পায়ের কাছে হলদে কালার ফুটে উঠছে, যখন এখানে ক্লিক করছি লাল কালার ফুটে উঠছে। হ্যাঁ, যখন এখানে ক্লিক করছি তখন দেখুন একটা কালো কালার ফুটে উঠছে, প্লাস নিচে লাল কালারও ফুটে উঠছে। এবার আপনি জিজ্ঞাসা করতেই পারেন যে দুটো দুটো কালার আসছে কেন। আমি যখন ক্লিক করছি উপরে তো হলদে কালার আসছে, কিন্তু নিচে একটু অন্য রকমের কালার আসছে। যে হলদেটাই ক্লিক করেছিলাম এখানে, এই যে হলদেটাই ক্লিক করলাম, হলদে কালার আসছে না। এবার এরপর আমি যখন লালে ক্লিক করছি, নিচে হলদেও দেখাচ্ছে, উপরে লালও দেখাচ্ছে। তার কারণটা হচ্ছে আপনি এখানে এই যে লাল কালারটা সিলেক্ট করেছেন, এখন এই লাল কালারটা সিলেক্ট করা আছে, মানে আপনার যে ব্রাশ বা যাই হোক আপনি ড্রয়িং করবেন, আপনার যে পেন তারপর হচ্ছে ব্রাশ, সেইটার কালার এখন এই লাল কালারটা হয়ে আছে। সেই কালারটা কি করে বুঝবো আমরা? এই বাঁদিকে দেখুন এখানে দুটো বক্স আছে, এখানে এই যে ফরগ্রাউন্ড কালার বলে এটাকে, এইখানে আপনার কালারটা কিন্তু আপনি এই ছবিটা থেকে, বা আপনার এই যে আর্টওয়ার্কটা এখানে এই যে মিকি মাউসের ছবিটা আছে, এখান থেকে ধরুন আপনার এই কালারটা নেওয়ার প্রয়োজন। তো এখান থেকে আপনি এই কালারটা জাস্ট মানে আই ড্রপারে যেমন করে মানে টিপে ধরে, যেমন ওষুধের ড্রপারে যেমন টিপলে ওষুধটা বেরিয়ে আসে, ঠিক এখানে আমরা ক্লিক করলে এখান থেকে এই কালারটা এখানে নিয়ে নিল, নিয়ে আমার কিন্তু এখানে ফরগ্রাউন্ড কালারেতে ওই কালারটা কিন্তু সেভ করে রাখলো, ঠিক আছে। এরপরে আমরা ধরুন এখানে ক্লিক করছি, কিন্তু লাল কালারটা ওখানে দেখুন নিচে লাল দেখাচ্ছে, কারণ ওখানে দেখাচ্ছে রিসেন্ট আমার লাল কালার সিলেক্ট করা আছে, আর আপনি যেটা এখন সিলেক্ট করছেন সেটা উপরের দিকে দেখাচ্ছে। আশা করি এই জায়গাটা ক্লিয়ার। আমি এই জায়গাটা সিলেক্ট কালার ড্রপ করছি, আর উপরের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে যেটা রিসেন্টটা দেখাচ্ছে। এই যে আমি দেখুন যেখানে যেখানে নিয়ে যাবো সেখানেরটাও কিন্তু
মানে যেটা আমি নিতে চাইছি সেই কালারগুলো এখানে দেখাবে, আর আগে যেটা ছিল সেইটা কিন্তু এই নিচের দিকে শো করছে ওই যে রাউন্ড সার্কেলের মধ্যে। ঠিক আছে, তো এই আইড্রপারের কালার পিক করার জন্য কি কি কাজে লাগে, কেন কি বৃত্তান্ত, যখন আইড্রপারের টুলটা নিয়ে আলোচনা করব। কারণ ফটোশপ এমন একটা সফটওয়্যার যার টুলস নিয়ে আপনি যদি মানে বহুত বড় ক্লাস করতে চান, বহুত লম্বা কিছু শিখতে চান, বহুত ডিপভাবে শিখতে চান, এর শেখার কোনো শেষ নেই। ঠিক আছে, কেউ যদি বলে আমি ফটোশপ পুরো শিখে গেছি 100%, মানে ফটোশপের কোনো কিছু বাকি নেই, সে সত্যি কথা বলছে বলে মনে হয় না। কারণ ফটোশপ বহুত বড় সফটওয়্যার এবং এর বহুত কাজ আছে। ঠিক আছে, আমি ছোট করে জাস্ট এই টুলসগুলো দেখাচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের 8 নম্বর, যেটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ। স্পট হিলিং ব্রাশ, ঠিক আছে। তো আমাকে স্পট হিলিং ব্রাশের একটা জাস্ট এক্সাম্পল যদি দেখাতে হয়, আমি এখানে জাস্ট অন্য একটা আমাকে ছবি টবি খুলে নিতে হবে একটা। তার আগে আমি একটা ছবি দেখে নিচ্ছি ওটার জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য। স্পট হিলিং ব্রাশ তো মনে করুন আমি একটা ছবি নিয়ে নিচ্ছি। আমরা অনেক সময় এরকম ধরনের ছবি তো দেখেই থাকি, আমরা ডাউনলোড করি যাতে ওয়াটারমার্ক থাকে ছবিতে, তাই না? আমরা অনেক ছবি মানে অনলাইনেতে ডাউনলোড করি, বা সেই ছবিটাকে আমরা বিভিন্ন আর্টওয়ার্কে বা বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য। তো সেই স্পট হিলিং ব্রাশ দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। তো আমি স্পট হিলিং ব্রাশ দিয়ে, ধরুন এই ছবিটা আমি নিয়েছি, এখানে দেখুন এই ফুটবলটা আছে, এই ফুটবলটার মধ্যে এই যে কালো রঙটা আছে আর সাদা রঙটা আছে, কিন্তু এই কালো রঙটার মধ্যে দেখুন সাদা সাদা একটা ছোপ ছোপ একটা ভাব আছে, এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নয়। স্পট হিলিং ব্রাশ দিয়ে এখানেতেও কাজ করা যায়। আর স্পট হিলিং ব্রাশ দিয়ে মূলত যেটা কাজ করা হয় সেইটার আমি একটা উদাহরণ এখানে ছবি দেখছি, দাঁড়ান, সঠিক উদাহরণ দেওয়ার জন্য অন্য ছবি দরকার। এই ধোনির এই ছবিটা আমি বিস্তারিত যখন টুলস নিয়ে ডিসকাস করব তখন কিন্তু আরও ভালোভাবে আমি এইগুলো দেখাতে পারবো। আমি এখন জাস্ট এক একটা টুলসের মানে বেসিক কাজটা দেখিয়ে দিচ্ছি, যাতে কেউ যদি আজকে প্রথমবার আসে বা মানে ধরুন একবারই সে ক্লাস করছে বা দেখছে, সে তার মোটামুটি ধারণা তৈরি হয়, যে সেই জন্য আমি জাস্ট এই জিনিসটা করছি। ঠিক আছে, এখানে এই যে স্পট হিলিং ব্রাশটা আমি সিলেক্ট করে নিলাম। এখানে দেখুন চোখের নিচে একটা হয়ে আছে, একটা কেমন মানে দাগ আছে বা তিল আছে, এই জায়গাটা একবার আপনি ক্লিক করুন। ক্লিক করলে কিন্তু এই জায়গাটা হয়ে যাবে। এবার আপনি ধরুন মুখেতে অনেক ব্রণ আছে, এই জায়গাগুলো ধরুন এই যে আপনার কোনো একটা ফটো রিটাচ করছেন বা ঠিক করছেন, ধরুন মুখে ব্রণর দাগ আছে বা কালো স্পট আছে, সেইগুলো আপনি ঠিক করার জন্য কিন্তু স্পট হিলিং ব্রাশ ইউজ করতে পারেন। অ্যাকচুয়ালি স্পট হিলিং ব্রাশটা কিন্তু ওই জন্যই, ফটো রিটাচ করার জন্যই ব্যবহার করা হয়। এই যে একটা মানে ধরুন এখানে ঘষে দিলেন, তো এই জায়গাটা স্মুথ হয়ে যাবে পুরো। কোনো মুখে দাগ থাকলো সেই জায়গাগুলো ঠিক করার জন্য, ধরুন এটা একটা খারাপ ছবি নিয়ে মানে যেটার মুখে দাগ টাগ আছে এরকম একটা ছবি আমাকে দেখালে তাহলে সব থেকে ভালো হয়। আমি দেখছি, দাঁড়ান। আমি যখন এক একটা টুলসের ব্যবহার দেখাবো তখন আমি তার মেটেরিয়ালস আগে থাক থেকে রেডি করে নিয়ে তারপরে সেই ক্লাসটা করাবো, তাহলে আমাকে খুঁজতে হবে না। এখানে যেমন একটা এর আগে ক্লাস করিয়েছিলাম যেটা দেখানোর জন্য, তো এটা আমার কাছে একটা স্যাম্পল ছিল। এটা দেখা, এই যে একটা ভদ্র মহিলার ছবি, তার মুখে দেখুন অনেকগুলো দাগ আছে, এই দাগগুলোকে ধরুন আপনাকে ঠিক করতে হবে। কীরকমভাবে করবেন? হ্যাঁ, এবার এখানেতে ক্লিক করে র্যাস্টারাইজ করে দিই, ভেক্টর রাস্টার স্মার্ট অবজেক্ট এগুলো পরে আসবো। তো ওই মুখের দাগটাকে আপনি ঠিক করবেন, ধরুন এখানে জাস্ট সিম্পলি ক্লিক করুন এইভাবে। আমি জাস্ট সিলেক্ট করে এখানে ক্লিক করেছি। আমার ফটোশপটা খুব স্লো চলছে, এখনই বুঝতে পারবেন। দেখুন মুখের দাগ কিন্তু চলে গেছে, এরকম ছিল এরকম হলো। এখানে আবার ক্লিক করলাম, দেখুন এখানে দাগ
টুলটা চলে গেছে। তো আমি জাস্ট এইভাবে পুরোটা আমি এখন ধরে দেখিয়ে দিচ্ছি, জাস্ট রাফলি আমি পুরো একটা ওভারভিউ, টুলসগুলোর একটা ওভারভিউ দিচ্ছি। আমি এইটা পুরোটা সিলেক্ট করে আমি করে ছেড়ে দিলাম তাড়াহুড়ি করে। মানে আপনি যদি একটু ধরে ধরে মানে কোনো একটা ছবি ধরুন, আপনি আপনার নিজের ছবি ধরুন একটু এডিট করে একটুখানি ভালো করে মুখে দাগ টাগ আছে সেগুলোকে ঠিক করে ধরুন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন মনে করছেন, তো আপনি এই স্পট হিলিং ব্রাশ ইউজ করে আপনি ছবির দাগ টাগগুলোকে ঠিকঠাক করে আপনি কিন্তু ঠিক করতে পারবেন। তো এরপরে আমরা যখন স্পট হিলিং ব্রাশের মানে বিস্তারিত আলোচনা করব, এর মধ্যে আরও কিন্তু আরও অনেক টুলস আছে, এই স্পট হিলিং ব্রাশের মধ্যে আরও অনেক কিছু আছে। তো সেইগুলোর ব্যবহারগুলো আপনারা বুঝতে পারবেন। দেখুন পুরো মুখটা কিন্তু মানে দাগগুলোও চলে গেছে, এই এরকম দাগ ছিল, আমরা স্পট হিলিং ব্রাশ দিয়ে কিন্তু মুখটা পুরো পরিষ্কার করে দিয়েছি। তো এটা হলো স্পট হিলিং ব্রাশের কাজ। তারপরে হচ্ছে আমাদের এখানে 9 নম্বর যেটা হচ্ছে ব্রাশ। এখানে এই যে ব্রাশ টুল আছে, এই ব্রাশ টুলের কিন্তু প্রচুর কাজ আছে, ঠিক আছে। এই ব্রাশ টুল দিয়ে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন। এটা একটা ব্রাশ, ঠিক আছে। এই যে ব্রাশটা, এই দিক দিয়ে আপনি ধরুন এটা ওটা আঁকা আঁকি করা, হ্যাঁ। তারপর হচ্ছে এই ব্রাশ দিয়ে আরও অনেক কিছু করা যায়, শুধু আঁকা কেন বা কালার করা কেন, আরও অনেক কিছু করা যায়। তো এটা হচ্ছে একটা ব্রাশ, এটা দিয়ে এরকম ধরনের এই যে আমি এটা ওটা করছি, এটা দেখে দেখে রাখুন, যখন ব্রাশ টুল নিয়ে আমরা ডিসকাস করব তখন আরও বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। তারপরে হচ্ছে এরপরে হচ্ছে স্ট্যাম্প টুল, ক্লোন স্ট্যাম্প টুল, এই যে এখানে আছে, এটাকে সিলেক্ট করলাম। এটারও একটা ছোট্ট করে উদাহরণ দিয়ে দিই। স্ট্যাম্প টুল ধরুন এই ছবিটাই আমি উদাহরণস্বরূপ নিচ্ছি। এই যে কিবোর্ডেতে অল্ট প্রেস করবেন, অল্ট, বাঁদিকে দেখবেন কন্ট্রোল, তারপরে হচ্ছে উইন্ডোজের একটা কি আছে, তারপরে হচ্ছে অল্ট বলে একটা কি আছে স্পেস বারের পাশেই। বাঁদিকে আপনার কিবোর্ডেতে বাঁ হাতে অল্টটা টিপবেন, টিপলে দেখবেন এই যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা গোল্ড রাউন্ড সার্কেলে ছিল, এটা ছোট একটা সার্কেল তৈরি হয়ে যাচ্ছে। তো এই স্ট্যাম্প টুলটা, ক্লোন স্ট্যাম্প টুলটা মানে হচ্ছে আপনি একটা নির্দিষ্ট আপনার যে ডিজাইন আছে সেই ডিজাইনটার নির্দিষ্ট একটা জায়গার ক্লোন করছেন বা কপি করছেন সেই জায়গাটা। আমার ধরুন এই মুখের এই অংশটা আমার ভালো লাগছে ছবিটার, তো আমি এই জায়গাটা বা এই কালারটাকে বা এই অংশটাকে আমি মুখের অন্যান্য জায়গায় আমি মানে আর কি পেন্ট করতে চাই বা দেখাতে চাই। তো উদাহরণস্বরূপ আমি ধরুন অল টিপবেন বাঁ হাতে বা আপনার কিবোর্ডেতে অল টিপবেন, টেপার পরে যখন এটা চেঞ্জ হয়ে যাবে তখন মাউস দিয়ে কিন্তু ক্লিক করবেন, একটা মাউস দিয়ে এই জায়গাটা একটা ক্লিক করবেন। ক্লিক করা মানে হয়ে গেল কি আপনার কিন্তু দেখুন এই একটা একটা ছায়া কিন্তু আমার এই রাউন্ড সার্কেলের সঙ্গে ঘুরছে, দেখুন আপনার কিন্তু ওই জায়গাটা ক্লোন হয়ে গেল। আমি যদি এই জায়গাটায় একবার ক্লিক করি, এই জায়গাটা আমার ক্লোন হয়ে গেল। এই দেখুন আমার এই যে একটা সার্কেলের সঙ্গে আমার আইকনের সঙ্গে কিন্তু একটা সার্কেল ঘুরছে, এটা হচ্ছে এই জায়গাটার ক্লোন। এবার এখানেতে রাইট ক্লিক করলে এই যে রাউন্ড সার্কেলটা দেখতে পাচ্ছেন, এই যে রাউন্ড সার্কেলটার কিন্তু সাইজটা ছোট বড় আপনাকে ধরুন আপনার এই জায়গাটা আপনি আরো বড় করে আপনি এই জায়গাটা পুরোটা সিলেক্ট করতে চান। হ্যালো হ্যালো শুনতে পাওয়া যাচ্ছে তো? পাওয়া যাচ্ছে, বলো বলো। হুম। তো এই যে এবার এই যে ব্রাশটা ছোট বড় করা, করা এর হার্ডনেস বা সফটনেস কিভাবে করতে হয় সেগুলো আমি পরে দেখাবো, এরপরে যখন টুলসের ব্যবহার হবে, ঠিক আছে। এবার ধরুন এই জায়গাটা আমি ধরুন এই মানে চুলের এই জায়গাটা ধরুন ক্লোন করেছি, ক্লিক করতে কিন্তু এই চুলের এটা ক্লোন হয়ে গেল। আমার এই জায়গাটা ধরুন আমি ক্লোন নিলাম, নিয়ে আমি ধরি এখানে যদি ক্লিক করতে থাকি, এই যে তারপরে একটা প্লাস চিহ্ন কিন্তু ফুটে উঠছে, ওই জায়গাটা আমার ক্লোন করা আছে, তো আমার এই জায়গাটা কিন্তু মুছতে শুরু হয়ে গেল। মানে এই জায়গাটার ক্লোন বা এই জায়গাটার কপি কিন্তু আমি যেখানে যেখানে ক্লিক করব সেখানে সেখানে কিন্তু ওটা শো করবে বা সেখানে সেখানে কিন্তু কপি হতে থাকবে, মানে মানে ড্রয়িং হতে থাকবে। এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলের মোটামুটি কাজ। এবার যখন বিস্তারিত হবে তখন আরও এর যে অন্যান্য কাজগুলো আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল। এইটা হিস্ট্রি ব্রাশ টুলটা দেখাই। এই যে এখানে যেমন দেখুন কোনো কিছু আমরা এখানেতে যেমন একটা এই যে আমরা এখন
ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে এটা ওটা করলাম না, আমি কিন্তু হিস্ট্রি ব্রাশ টুলটা দিয়ে সিলেক্ট করে আমি এক মিনিট দাঁড়ান, একটা ব্রাশ ইয়ে করি, এই যে ড্রয়িং করেছি, এক সেকেন্ড, হিস্ট্রি ব্রাশ টুলটা দেখাচ্ছি না অনেক। এটা মূলত আপনি ধরুন কোনো পার্ট বা কোনো ইমেজ যেটা আপনি ডিজাইন মানে কাজ করছিলেন বা এডিট করছিলেন, সেটা আপনি হিস্ট্রিটা আপনি এ করতে চাইছেন, মানে প্রিভিয়াস জায়গায় ফিরে যেতে চাইছেন বা করতে চাইছেন, কিন্তু এইভাবে হিস্ট্রি ব্রাশ টুলটা কেন এখানে ঠিকমতো কাজ করছে না কোনো কারণে বুঝতে পারছি না। যাই হোক, এটা কিন্তু অতটা প্রয়োজন নেই, তবুও আপনি এখান থেকেও মানে আপনার কন্ট্রোল জেড টিপেও মানে প্রিভিয়াস জায়গাতে ফিরে যেতে পারেন, ঠিক আছে। কিন্তু হিস্ট্রি ব্রাশ টুলটা এখানেতে একটু সমস্যা, কি কারণে তো এটা পুরো তো আমার এটা মানে মেন ব্যাকগ্রাউন্ডের এটাই চলে আসছে। যাই হোক, এই হিস্ট্রি ব্রাশ টুলটা যখন আলোচনা করব তখন দেখিয়ে দেবো আর একবার, কিন্তু এখন এটার অতটা প্রয়োজন নেই এটার হিস্ট্রি ব্রাশ টুলটার। এটা মূলত কোনো কিছু আপনি এডিট করছিলেন, সেইটাকে মুছে তার পেছনে যেটা মানে নর্মাল জায়গায় ছিল সেই জায়গায় রিস্টোর করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। আর এখানে তারপরে হচ্ছে ইরেজ টুল আছে, দেখুন এই যে ইরেজ টুল, কোনো কিছু ধরুন ছবির মধ্যে কোনো কিছু আপনি ইরেজ করবেন, এখানে আপনি ধরুন এইগুলোই কাটছেন, মানে মোছার জন্য ব্যবহার করার জন্য এটা কিন্তু ইরেজ টুল। এই পেছনে আমাদের মিকি মাউসের ছবিটা নিচের লেয়ারে দেওয়া আছে এখানে, তো আমি ওইটা মুছছি বলে নিচের লেয়ারটা আগে শো করছে। তো হিস্ট্রি এখানেতে যেমন এইভাবে এই মোছার পরে ব্যাক করলাম, এই যে মুছছি ধরুন, ওহো আমি লেয়ারটা এখানে সিলেক্ট করে রেখেছি, এই যে এটা মুছছি কিন্তু ধোনির ছবিটা পেছনে আছে, ওইটা যেমন দেখাচ্ছে, কন্ট্রোল জেড করে আবার ফের পেছনে ফিরে যাচ্ছে। তো এটা হচ্ছে ইরেজ করার জন্য কাজে লাগে। তারপর হচ্ছে এটা গ্রেডিয়েন্ট টুল, এই যে গ্রেডিয়েন্ট টুল এখানে ছবি দেখতে পাচ্ছেন, এই যে গ্রেডিয়েন্টটাকে আমি সিলেক্ট করলাম। গ্রেডিয়েন্ট টুল হচ্ছে কোনো কিছুর উপরে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করার জন্য, এবং গ্রেডিয়েন্ট টুল দিয়ে আরও অনেক কিছু করা যায়, সেগুলো বিস্তারিত আমরা আবার আসবো। এটা হচ্ছে কিন্তু গ্রেডিয়েন্ট মানে দু রকমের কালার মিক্স আপ করে একটা যে কালারগুলো হয়, এটা হচ্ছে এই গ্রেডিয়েন্ট টুল। এরকমভাবে আপনি ধরে এই ক্লিক করে উপরে টানলে কিন্তু আপনার ক্যানভাসে বা সেই ছবিটার উপরে একটা কালার হবে। এবার এই কালারগুলোকে আপনি কিভাবে চেঞ্জ করবেন, কিভাবে দেখবেন, মানে কালারটাই তো কালো কালারই হচ্ছে, অন্য কালারও হয় এখানে। তো এই গ্রেডিয়েন্ট কালারগুলো চেঞ্জ করার জন্য এই উপরে অপশন বারে গিয়ে এখানে প্রিসেট আপনার অনেক কালার এখানে দেওয়া আছে। এই যে আমি এই ব্লুটা করলাম, ধরুন ব্লুটা করলে এই ব্লু কালার হয়ে যাবে এরকম, ঠিক আছে। আর দাঁড়ান এটা ক্লোজ করে দিই। এরপরে হচ্ছে আমরা এটা আরেকটা দেখাই। এরপরে হচ্ছে এই যে ব্লার টুল আছে না, এই যে ব্লার স্মাগ টুল, তারপরে শার্প করার জন্য, তো এখানেতে ধরুন এই মুখে দাগগুলো আছে, এখানেতে এই ব্লার টুলটাকে সিলেক্ট করে নিয়ে আপনি কিন্তু এই ক্লিক করে তার উপরে এরকম করে ঘষতে থাকলে সেই জায়গাটা কিন্তু ব্লার হয়ে যাবে। একটু বড় করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে, এই জায়গাটা কিন্তু ব্লার হয়ে যাবে যেখানে আপনি ঘষতে থাকবেন। দেখুন এই নাকের ছবিটা কিন্তু ব্লার হয়ে গেছে, এটা হচ্ছে ব্লার টুল। এর মধ্যে এইগুলো আছে, এই টুলগুলো একদমই প্রয়োজন হয় না, ব্যবহার হয় না, তবু এখানে দেওয়া আছে বলে আমি দেখাচ্ছি, ঠিক আছে। এই হিস্ট্রি ব্রাশ টুল যেটা আছে এটার তো ইউজ হয় না বললেই চলে, আর এইগুলোরও ইউজ হয় না, কিন্তু আছে দেখাচ্ছি। এই যে ধরুন এই জায়গাটা, চোখের জায়গাটা, এই ব্লার টুল দিয়ে আপনি এরকম যত ঘষবেন এটা ব্লার হতে থাকবে। আপনার ধরুন কোনো একটা ছবিতে আপনি কোনো পার্ট আপনাকে ব্লার করার প্রয়োজন হলো, তো আপনি এইভাবেও ব্লার করতে পারেন, কিন্তু ব্লার করার আরও সহজ উপায় আছে এবং আরও সহজ পদ্ধতি আছে, সেগুলো পরে দেখাবো। তারপরে হচ্ছে আমাদের স্পঞ্জ টুল। এটা স্পঞ্জ টুলটা হচ্ছে এখানে একটা মুখের এই যে কালারটা আছে না, এখানে স্পঞ্জ টুলের মধ্যে ডজ টুল আছে, বার্ন টুল আছে, স্পঞ্জ টুল আছে, এই তিনটে টুলেরই কাজ আছে একটা। যেমন ডজ টুলটা দিয়ে আপনি মুখের কালারটা কিন্তু একটু পরিষ্কার করতে পারবেন, মানে একটু ব্রাইটনেস মুখে বাড়াতে পারবেন বা মুখটা সাদা করতে পারবেন। এইগুলো এই ফটোশপ যখন পাসপোর্ট সাইজ ছবি টবি যারা মোটামুটি ক্যাফে ট্যাফেতে কাজ করেন তাদের জন্য অনেক সময় এগুলো কাজে দেয়। তো আরও সহজ পদ্ধতিতে এইগুলো কীভাবে এই টুলগুলো দিয়ে এত এরকম করে মানে ধরে ধরে না করে আরও মানে সহজ পদ্ধতিতে কীভাবে করা যায় সেইগুলো দেখাবো। প্লাস এই
টুলগুলোর যে সমস্ত আরও কাজ আছে, ধরুন এই জায়গায় এই যে আরও কালো ডিপ হয়ে যাচ্ছে একটা, মানে একটা আমি যখন করছিলাম ডজ টুলটাকে ইউজ করে যখন করছিলাম তখন সাদা হচ্ছিল, যখন বার্ন করছিলাম তখন কিন্তু আরও কালো হয়ে যাচ্ছে, মানে পুড়ে যাচ্ছে মনে হচ্ছে, তাই না? তো এই সমস্ত এগুলো মানে যখন টুলগুলো ইন্ডিভিজুয়াল এক একটা টুল মানে আমরা ব্যবহার করব তখন কিন্তু এগুলো দেখাবো। তারপর হচ্ছে এটা পেন টুল, এর পরে হচ্ছে পেন টুল বলে এটাকে। তো পেন টুল হচ্ছে, পেন টুল দিয়ে আপনি কোনো কিছু, ধরুন কোনো কিছু একটা শেপটা আপনি লোগো ডিজাইন করবেন, ধরুন পেন টুলের ব্যবহার আছে সেখানে। আপনি ধরুন কোনো কিছু সাবজেক্টকে আপনি সিলেক্ট করবেন, তো সিলেক্ট করার জন্য আপনাদের পেন টুল ব্যবহার করতে পারে। খুব ধরে ধরে আপনি ধরুন এমন করে একটা জিনিসকে কাটবেন, একটা এই ছবিটারই আমি ধরুন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, এক সেকেন্ড। তো এইভাবে ধরে ধরে এইভাবে সিলেক্ট করে তারপরে এটা কিভাবে কাটবেন, তো পেন টুলের ব্যবহার করে এই সমস্ত কাজগুলো করা যায়। তো যখন পেন টুল নিয়ে আমরা ডিসকাস করব, তো পেন টুল দিয়ে কত কি কাজ করা যায় সেইগুলো আমরা সেখানেতে দেখাবো। তারপরে হচ্ছে টেক্সট, এই যে টি লেখা আছে টেক্সট, এটা হচ্ছে টেক্সট টুল, টাইপ টুল বলে এটাকে। তো ধরুন এখানে আপনি একটা কিছু লিখবেন, এই টেক্সটটাকে সিলেক্ট করলেন, এখানে ক্লিক করলেন, এখানে কিন্তু একটা এই যে লাইন চলে আসলো। এবার ধরুন আপনি কিছু একটা লিখবেন, এই যে আমি আমার নামটা লিখলাম, বড্ড স্লো চলছে। মানে এই যে টেক্সট টুলটা আছে এখানেতে ধরুন এইভাবে নাম লিখতে চাইলে আপনি আপনার নাম লিখতে পারবেন। তো এই যে টেক্সট টুল দিয়ে মোটামুটি আপনি লেখালেখির ব্যাপার বা যখন আপনি কোনো কিছু ডিজাইন করবেন সেখানে যদি কিছু লেখার প্রয়োজন হয় তখন আপনি এখানে টেক্সট টুল ইউজ করে লিখতে পারবেন। তারপরে হচ্ছে এইটা এখানে ডাইরেক্ট সিলেকশন যেটা আছে, তো ফটোশপ এমন একটা সফটওয়্যার যেখানেতে ভেক্টর আর র্যাস্টার মানে পিক্সেল গ্রাফিক্সেরও কাজ করা যায়, আবার ফের ভেক্টর গ্রাফিক্সেরও কাজ করা যায়। তো ভেক্টর গ্রাফিক্স কি, র্যাস্টার বা পিক্সেল যেগুলো কি সেইগুলো এর আগে প্রথম দিনকে আমরা আলোচনা করেছিলাম, তো আর একবার সেটা বলে দেবো যখন আমরা এই ডাইরেক্ট সিলেকশন যে টুলটা আছে, এই ডাইরেক্ট সিলেকশন টুলের কাজগুলো যখন আমরা এখানে করবো আর কি। কোনো কিছু আপনি এই যে পেন টুল দিয়ে আপনি কোনো কিছু লোগো বানাচ্ছেন বা কোনো কিছু ড্রয়িং করেছেন, এই যে আমি একটা জিনিস দেখিয়ে দিই ছোট্ট করে, একটা আমি এরকম এই যে একটা আবোল তাবোল একটা কিছু বানিয়ে একটা শেপ বানিয়ে নিলাম, এই যে শেপটা। এবার এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কিন্তু আপনি এই যে এদিক ওদিক এটাকে ঠিক মতো আপনার ঘোরানো, এ করা, চেঞ্জ করা, এই যে ব্যাপারগুলো, এই যে এদিকে ওদিকে সরাচ্ছি আমি, মানে এই সাইজটাকে আমি শেপটাকে ঠিক করছি বলুন, বা সোজা বেঁকানো, এই যে সমস্ত জিনিসগুলো করছি, এটা কিন্তু এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারেন। আর পাথ সিলেকশন যদি আপনি নিন, এখানে এই যে এই টুলটার যখন ব্যবহার আপনারা দেখাবো তখন কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে আরও বিস্তারিত এইটার পুরো কাজ কি অ্যাকচুয়ালি তখন আমরা দেখাবো। ঠিক আছে, এটাকে আমরা ডিলিট করে দিই। তারপর হচ্ছে এখানে শেপ টুল আছে, আমাদের কিন্তু অনেকটা বেশি সময় হয়ে গেছে, আমাকে ছোট করতে হবে। তো এখানে রেক্ট্যাঙ্গেল টুল আছে, তো এই রেক্ট্যাঙ্গেল এখানে এটাকে শেপ টুল বলে এক ধরনের। তো এখানে বিভিন্ন শেপ আছে, তো শেপগুলো আপনার যদি ডিজাইন করার সময় আপনাকে কোনো শেপ নিতে হয় তখন আপনি কিন্তু এখানেতে এই শেপ টুল দিয়ে আপনারা শেপগুলো বানাতে পারবেন। তারপরে হচ্ছে এখানে হ্যান্ড বলে একটা টুল আছে, এইটা দিয়ে আপনি আমার যে ডিজাইনটা করেছেন এই যে, তারপরে শর্টকাটগুলো কি আছে, কীরমভাবে কী করতে হয় ওইগুলো আমি আস্তে আস্তে দেখাবো। কিন্তু এই হ্যান্ড টুলটা দিয়ে আপনি ধরুন এখানে লিখছিলেন, লেখা হলো, এবার এইদিকে কী করেছেন দেখার দরকার পড়ছে, তো হ্যান্ড টুলটা দিয়ে ধরে এইদিকে আপনি ক্যানভাসটাকে ঘোরাতে পারবেন। এরপরে হচ্ছে আতস কাচের মতো এই যে চিহ্নটা আছে, এটা হচ্ছে জুম টুল, আপনি জুম করে দেখতে পারেন। হ্যাঁ, এবার এখানে উপরে যে প্লাস চিহ্ন আছে এটা জুম করার আছে, এটা যদি মিনিমাইজ করার হয় তখন এইটা ক্লিক করবেন, তখন যেই জায়গাটা ক্লিক করবেন সেই জায়গাটা জুম আউট হবে। তো আপাতত এই হচ্ছে বিষয়, এই যে ক্লিক করে করে হলো। আমাদের এই টুলগুলোর একটা ওভারভিউ আজকে আমরা করলাম, আর আজকে আমরা এখানেতেই শেষ করছি। এরপরে
পরের দিন নির্দিষ্ট একটা টুলস নিয়ে সেটা নিয়ে আলোচনা করব। তো কারো কিছু যদি প্রশ্ন থাকে একটুখানি সেটা আমাদেরকে মানে এবার একটু একবার অনলাইনে আসুন সবাই। হ্যালো, হ্যালো। হ্যালো। কারো কোনো যদি কিছু কোয়ারিজ থাকে একটুখানি বলবে। এবার মোটামুটি আজকে আমি লেট হয়ে গিয়েছিল এক নম্বর কথা, যার কারণে আমি খুব স্পিডে বলেছি, খুব তাড়াতাড়ি বলেছি। আর হচ্ছে টুলসগুলোর একটা ওভারভিউ আজকে দিয়েছি যে কোন টুলগুলোর কি কাজ, মোটামুটি একটা মানে হালকা হালকা করে বলে গেছি। এরপরে আমরা প্র্যাকটিক্যালি এক একটা মানে টুলসের ব্যবহার কি সেই ব্যবহারগুলো এরপরে টুলসগুলো নিয়ে আলোচনা করব এবং এক একটা টুলের কাজ আমরা করব তখন। এখন পর্যন্ত মানে কার কি কোয়ারিজ বা কেউ কিছু যদি বলতে চাও সেটা একটু বলতে সুবিধা হবে। রিজওয়ান ভাই লাইনে আছো? হ্যাঁ হ্যাঁ আছি, বলো। তো একটুখানি দেখো, এখন মোটামুটি 8 জন আছে। আমি অনেকটা ক্লাসটা লম্বা হয়ে গেছে আজকে। জানি না মানে ঠিক মতো একটু করতে শুরু পারছি কিনা। করতেও লেট হয়ে গেছিল, ওই কারণে একটু অসুবিধা। আমি জানি না ক্লাস কারো কি না বেরিয়ে চলে গেছে অনেকে। তো ক্লাসটা খুব ভালোই হচ্ছে, কিন্তু টাইমটা অনেকটা ইন্ট্রোডিউসিং করতে গিয়ে অনেকটা লং হয়ে গেছে। হুম হুম। বুঝতে ছোট পারলাম। করলে ভালো ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অসুবিধা নেই। নেক্সট টাইম থেকে টাইম মতোই শুরু হবে, 9টা থেকে। আচ্ছা। 9টা থেকে হবে শুরু। হ্যাঁ মোটামুটি হ্যাঁ 9টা হ্যাঁ, 9টা থেকে। 9টা থেকেই করব, কারণ দেরি করে করলে অনেকটা রাত হয়ে যাচ্ছে। অনেক সময় কি হয় কিছু কোনো কিছু বিষয় নিয়ে আলোচনা করতে করতে সেইটাকে মানে সময়ের আগে শেষ করা যায় না, তো সেটা কমপ্লিট করার জন্য হুম। লেট হয়ে যেতে পারে। তো যার কারণে তো আর আজকে সেট আপটা করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। আর বাকি দেখুন মানে এই প্রথমবার আমি অনলাইনেতে এরমভাবে ক্লাস করছি, তো যার কারণেতে আমারও অনেকটা জিনিস শিখতে হচ্ছে। আর মানে আমি ঠিক মতো করতে পারছি কিনা জানি না, প্লিজ আপনারা একটুখানি ভালো খারাপ সমস্ত রকমের ফিডব্যাক দিয়ে আমাকে হেল্প করার চেষ্টা করবেন। না না, খুব ভালো অবশ্যই হয়েছে অবশ্যই। আমার। না, যথেষ্ট যথেষ্ট ভালো হয়েছে, খুব ভালো বোঝা গেছে। আর কারো কিছু বক্তব্য বা কোনো কিছু মানে আমি ওই ফটোশপ ইনস্টল করার পরে ডকুমেন্ট ক্রিয়েট করার পরে বা কোন মানে টুলসের বা ফটোশপের ইন্টারফেস নিয়ে যে সমস্ত কথাগুলো বলছিলাম ওই বিষয়ে কারো কিছু প্রশ্ন থাকলে আমাকে করতে পারো কিন্তু, হ্যাঁ। বলছি তো পরিচয় তো হলো, মোটামুটি কাল থেকে যদি ডিটেলস কিছু করে প্র্যাকটিক্যালি করে একটা মানে আমরা যদি করতাম আর কি, যেটা করবে আমরাও এখানে প্র্যাকটিক্যালি করব, সেটা করলে ভালো হতো কিন্তু। হ্যাঁ, ওটা আমরা তো করবোই। আমরা পুরো প্র্যাকটিক্যাল প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল ডিজাইন নিয়ে কাজ করব। বিভিন্ন ডিজাইন মানে সেটা হতে পারে কোনো ছবি এডিট করা, কোনো ফটো এডিট করা হতে পারে, কোনো পোস্টার ডিজাইন করা হতে পারে বা যেকোনো আমরা ওই সমস্ত কাজগুলো একটু আমরা ধীরে ধীরে এগোবো। মানে এখন যারা একটু জানেন, সম্ভবত আপনি হয়তো জানেন বা যারা কাজ একটুখানি জানে বা ফটোশপ সম্পর্কে, সাহিল একটু একবারে মিউট করো, আমি জাস্ট বলে নিই। সরি 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 সরি। তো আমরা যেহেতু এখানে অনেকজন মানে একদম নতুন বা অনেকজন হয়তো একটু জানেন, যারা জানেন তাদের হয়তো একটু বিরক্ত লাগবে প্রথমে এই সমস্ত জিনিসগুলো, এটা তো একদম বেসিক ব্যাপার। তো প্রথম থেকে যেহেতু শুরু করেছি তো একটু ধৈর্য রাখুন, আমরা একটা একটা স্টেপ বাই স্টেপ এগোবো। আর প্রথমে টুলসগুলো যদি কেউ না জানে আমরা যদি কাজ শুরু করে দিই, আমি আমার সবসময় কাজ করি আমার শর্টকাট কিগুলো জানা আছে, আমি ধরে কিবোর্ডে টিপছি, টিপে জুম করছি এদিক ওদিক এটা ওটা কেটে দিচ্ছি, ডাইরেক্ট সিলেক্ট করছি ডিসিলেক্ট করছি। হ্যাঁ, তো কিভাবে ব্রাশটাকে বড় করছি ছোট করছি এগুলো আমার জানা আছে। এগুলো আমি বেশিরভাগ যারা ফটোশপে কাজ করে ডিজাইন করে সবাই শর্টকাটগুলোকে ইউজ করে, সবাই কিবোর্ডেতে শর্টকাট ইউজ করে ডিজাইন করে। তো সেইগুলো আগে থাকতে আমি যদি বলে না দিই, আমি যদি ডাইরেক্ট কাজ করতে শুরু করে দিই বা ডাইরেক্ট ডিজাইন বা ডেমনস্ট্রেশনের জায়গায় চলে যাই, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। সেই জন্য আমি প্রথমে আজকে একটা টুলসগুলোর ওভারভিউ দিলাম। কালকে যে কোনো একটা টুলস নেব, সেই টুলসটার কি কি কাজ হয় এবং সেই টুলসটার জন্য যে কাজগুলো, সেই টুলসটা যেই কাজেতে ব্যবহার হয় সেই কাজের কোনো একটা ছবি নিয়ে বা কোনো একটা স্যাম্পেল নিয়ে সেটার উপরে আমরা কাজ করব এবং সেই টুলটার ব্যবহার আপনি প্র্যাকটিস করার জন্য আপনি করতে পারেন।
তো কালকে নির্দিষ্ট একটা টুলস নিয়ে আমরা ডিসকাস করব, সেই টুলসটা কি টুলস বা সেটার জন্য কি স্যাম্পল দরকার সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সেটাও আপনার কাছে সেভ করে রাখবেন। এখানে আমরা যখন প্র্যাকটিস করব ক্লাসে, তখন আপনিও আপনার ফটোশপেতে সেই ছবিটাকে খুলে বা সেই জায়গা মানে ডিজাইনটাকে খুলে আপনি সেই টুলসটার ব্যবহার যেমনভাবে আমরা করছি বা সেটার যে ইউজ করছি সেটা প্র্যাকটিস করতে থাকলে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আশা রাখছি, বা সেটা প্র্যাকটিস করাও হয়ে যাবে। হুম। ঠিক আছে তাহলে, কাল থেকে ক্লাস হবে নাকি আবার নাকি? তো চিন্তা ভাবনা তো ওরকমই আছে। এখন এই কটা দিন রেগুলারই মোটামুটি অনলাইন হব। যেদিনকে কোনো কিছু সমস্যা থাকবে বা ক্লাস করানোর যদি কোনো রকমের প্রতিবন্ধকতা থাকে আগে থাকতে গ্রুপে জানিয়ে দেওয়া হবে। আরও আর কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ করো, নাহলে এটা এখানেই শেষ করি। 11টা বাজতে যাচ্ছে প্রায়, সেই 9টা থেকে আমরা আমার একটা খালি কোয়ারি আছে, সেটা হচ্ছে যে এই ফটোশপ অ্যাপে যেরকম দেখাচ্ছ আর ফটো পেজে দেখালে ওটা যদি একটু কোনো সময় ফাঁক করে দেখাতে খুব ভালো হতো তাহলে। ফটোপিয়াতে কোনটা দেখতে চাইছো বলো? না না, আমি যে কাজগুলো আমরা এতে করছি, যে কাজগুলো আমি এতে শিখছি, ওগুলো যদি কোনোভাবে ফটো পেতে জানতে পারতাম তাহলে ভালো হতো। আমি এই দেখো এখন খুলে রেখেছি ফটোপিয়া, ওখানে যা যা যে জিনিসগুলো দেখেছো এই দেখো, এটা হচ্ছে মুভ টুল, এটা হচ্ছে মার্কিউ টুল, এটা হচ্ছে মানে ওই এটা কি বলে ম্যাজিক টুল বলে এটাকে, এই দেখো কট টুল, এটা হচ্ছে পেন্ট ব্রাশ, সেম জিনিস, খালি নাম ফামগুলো হয়তো এদিক 19-20 একটু আছে। আচ্ছা 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 আচ্ছা। ওখানে যা যা দেখলে এখানে সব হুম। সেম জিনিসই আছে, আচ্ছা, দেখতে হয়তো একটু নোট আলাদা, ফাংশন একই রকম তাই তো? সব এক ব্যাস, সব এক, ঠিক আছে। ঠিক 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 আছে। সেই জন্য এখানে আলাদা করে আর দেখাচ্ছি না। যাই হোক, আজকে ক্লাস আমার ভালো লাগলো। হয়তো আজকে অনেকজন একটু বিরক্ত বোধ করেছেন, কারণ হচ্ছে আজকে আমার দেরি হয়েছে অনেকটাই। তো তার জন্য আমি সত্যি বলছি ক্ষমা প্রার্থী, কারণ এতজনের সময় নিয়ে সময় মতো যদি আমার প্রেজেন্ট করার না হয় সেটা আমারই দুর্বলতা। তো আশা করছি এর পরের দিন থেকে সেই জায়গাটা একটুখানি ঠিক করে নেব। আপাতত এখানেই শেষ করি। রেজওয়ান ভাই, থ্যাংক ইউ এতটা কোঅপারেট করার জন্য। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর এই যে না ক্লাসটা না, আজকে সারাদিন মানে করলাম, যা হলো এটার একটা রেকর্ডেড আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, বা কোনো একটা কিছু ব্যবস্থা করছি। হুম হুম, ঠিক আছে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আজকে এখানেই শেষ করলাম। ঠিক আছে, বলো। আমার কি কষ্ট হচ্ছে তুমি বুঝতে পারছো নি তুমি।